ঠিক আছে, আমাদের রেকর্ড চালু হয়েছে, স্ক্রিন দেখা যাচ্ছে, সবই ঠিক আছে। তো চলেন আমরা আলোচনা করি। হ্যাঁ, অনেক লম্বা টপিক। যারা নতুন ভর্তি হয়েছেন আগের ক্লাসগুলো করবেন এবং পরীক্ষাগুলো আর্কাইভ থেকে আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে আর্কাইভ থেকে পরীক্ষাগুলো দেবেন। আর বাকি পরীক্ষাগুলো তো এখন রেগুলার হবেই, রুটিন অনুযায়ী রুটিনটা কালেক্ট করে নেবেন। ফিচার্ড পোস্ট, ফেসবুকের যে প্রাইভেট গ্রুপ, সেখানে ফিচার্ড পোস্ট নামে একটা অপশন আছে, ফিচার্ড নামে, সেখানে ক্লিক করলে সকল লিঙ্ক, ক্লাস, পিডিএফ, পরীক্ষা সব কিছুর লিঙ্ক পেয়ে যাবেন একসাথে। হ্যাঁ, তো ঠিক আছে, চলেন আমরা এখন আমাদের যে ট্র্যাজেডিটা ম্যাকবেথ, এটা আমরা এক্সপ্লোর করব আজকে ডিটেইলড, খুঁটিনাটি আমরা সবকিছু দেখবো। হ্যাঁ, তো দেখেন শুরুতে আসতেছে কি ফ্যাক্টস। ফুল টাইটেল: দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ। অথর বা রাইটার বা প্লে রাইট যাই বলি না কেন, উইলিয়াম শেক্সপিয়র। তার লাইফ ডিউরেশনটা হচ্ছে 1564 থেকে 1616, এটা অবশ্যই মনে রাখা লাগবে। রিটেন ডেট মনে রাখার দরকার নেই, পাবলিশ ডেটটা একটু মনে রাখলেই হবে, 1623। আচ্ছা, সেদিন একটা প্রশ্ন করলেন একজন, সেটা হচ্ছে ফার্স্ট ফোলিও আর কোয়ার্টারটো, মানে ফোলিও আর কোয়ার্টারটো এর মধ্যে পার্থক্যটা আসলে কি। কোয়ার্টারটোর বিষয়টা হচ্ছে ছোট একটা প্যাম্পলেট। হ্যাঁ, মানে যেটা 2-4 পাতার, এটা পড়তে দাও, মানে সিঙ্গেল একটা আপনার হচ্ছে যে বই, সিঙ্গেল একটা বই বলতে সিঙ্গেল একটা কাগজ, যার মধ্যে কোনো একটা ছোট একটা গল্প টল্প এগুলো থাকে, মানে একটা বই টই এগুলো থাকে, একটা সিঙ্গেল একটা। আর ফোলিও জিনিসটা হচ্ছে একটা কালেকশন, একটা বড় একটা বই, এখানে কালেকশন। তো উইলিয়াম শেক্সপিয়ারের আমরা ম্যাক্সিমাম রাইটিং গুলো দেখবো হচ্ছে ফার্স্ট ফোলিওতে প্রকাশ হয়েছে 1623, অর্থাৎ এক জায়গায় কালেক্ট করে এটা প্রকাশ করা হয়েছে, এই হচ্ছে বিষয়। লিটারারি পিরিয়ড রেনেসাঁ জ্যাকোবিয়ান পিরিয়ড, কারণ জেমস ওয়ান তখন আপনার হচ্ছে ক্ষমতায় ছিল। জ্যাকোবিয়ান পিরিয়ড যার নামে নামকরণ করা হয়েছে জ্যাকোবিয়ান পিরিয়ড, জেমস ওয়ান তখন ক্ষমতায় ছিলেন। হ্যাঁ, জ্যাকোবিয়ান পিরিয়ডের ডিউরেশন কত মনে আছে? জ্যাকোবিয়ান পিরিয়ড ডিউরেশন, এনিওয়ান? 1603 থেকে 1625। ভেরি গুড, অলমোস্ট ফাইন। ঠিক আছে, জনরাটা হচ্ছে ট্র্যাজিক প্লে, ট্র্যাজেডি। আচ্ছা, প্রোটাগনিস্ট অ্যান্ড অ্যান্টাগনিস্ট, ম্যাকবেথ আর হচ্ছে ম্যাকডাফ। আচ্ছা, প্রোটাগনিস্ট আর অ্যান্টাগনিস্ট মানে কি, এটা একটু ক্লিয়ার হওয়া দরকার, বলেন তো দেখি, নিয়ন কোনো আইডিয়া আছে? প্রোটাগনিস্ট হলো স্যার মেইন ক্যারেক্টার, নায়ক আর ভিলেন। মেইন ক্যারেক্টার, আর অ্যান্টাগনিস্ট হচ্ছে স্যার যে ভিলেন। যেমন মুভি, হ্যাঁ জি, ভিলেন। না না, এটা হচ্ছে ভুল ধারণা, এটা একদম ভুল ধারণা। প্রোটাগনিস্ট মেইন ক্যারেক্টার, এটা ঠিক আছে, হিরো না, কিন্তু প্রোটাগনিস্ট হিরো না, মেইন ক্যারেক্টার, অর্থাৎ যাকে কেন্দ্র করে গল্পটা আবর্তিত হয়, সম্পূর্ণ গল্পটা চলে, সেটা হচ্ছে কে? প্রোটাগনিস্ট। আচ্ছা, আর অ্যান্টাগনিস্ট হচ্ছে তার এগেনস্টে যে কাজ করে, অর্থাৎ যে আমাদের মেইন ক্যারেক্টার, হ্যাঁ, মেইন ক্যারেক্টারের বিপরীত শক্তি হিসেবে যে কাজ করে, সে হচ্ছে অ্যান্টাগনিস্ট। এই হচ্ছে বিষয়। এখন আপনি যদি ভিলেন বানায় দেন তাহলে তো হলো না। ভিলেন বলতে কি, তাহলে ম্যাকডাফ কি ভিলেন এখানে? না, ম্যাকডাফ না ম্যাকডাফ হচ্ছে মানে প্রোটাগনিস্টের বিপরীত শক্তি। এইটা হচ্ছে মেইন প্রোটাগনিস্ট এবং অ্যান্টাগনিস্টের মধ্যে পার্থক্য, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আর এছাড়াও ম্যাকবেথকে বলা হয় তার ইন্টারনাল অ্যান্টাগনিস্ট, তার হৃদয়ের যে কনফ্লিক্ট অফ হার্ট, এই কারণে, হ্যাঁ, বারবার বারবার তাকে দংশন করে। বিষয়টা হচ্ছে এমন, একটা পাপ করলে মানুষ হাজারো পাপে আরো জর্জরিত হয়ে যায়। হ্যাঁ, এই জন্য পাপের মধ্যে কি জড়াইতে হয় না। হ্যাঁ, একটা কারণ একটা পাপকে ঢাকতে, দেখেন সে কিং ডাঙ্কানকে যখন হত্যা করলো তখন কি করতে হইলো? 2টা গার্ডকে হত্যা করতে হইলো, তারপরে ব্যাংকুকে হত্যা করলো, তার ছেলেকে হত্যা করতে চাইছিল, ক্লিয়েন্সকে পারে নাই, তারপরে কি হইলো? ম্যাকডাফের ফ্যামিলিকে হত্যা করলো, কি একটা অবস্থা। তো দেখেন, এই জন্য পাপ আসলে একটা পাপ হাজারো পাপের জননী, মানে জন্ম দেয়, হচ্ছে বিষয়। প্রোটাগনিস্ট আর অ্যান্টাগনিস্ট, প্রোটাগনিস্ট হচ্ছে ম্যাকবেথ আর অ্যান্টাগনিস্ট হচ্ছে ম্যাকডাফ। আচ্ছা, পয়েন্ট অফ ভিউ, থার্ড পার্সন অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ আপনাদের বারবার বলছি, আগের ক্লাসগুলো আলোচনা থাকলে এটার দরকার নাই। স্ট্রাকচারটা দেখেন, 5 অ্যাক্টস, এটা 5 অ্যাক্টসটা মূলত স্যার একটু বলে দেন স্যার কাইন্ডলি। পয়েন্ট অফ ভিউ হচ্ছে 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সনটা হচ্ছে আই উই, এটা অটোবায়োগ্রাফি এগুলো লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এটা প্রচলিত আছে। আর সেকেন্ড পার্সনটা হচ্ছে ইউ ব্যবহার করবে, হ্যাঁ, তুমি, তোমরা, এভাবে ব্যবহার করবে, মনে হবে যে আপনাকে নিয়ে লিখতেছে, আপনি যখন পড়বেন তখন মনে হবে যে আপনাকে নিয়ে লিখতেছে, এটা লিটারেচারে প্রচলন কম। আর থার্ড পার্সন হচ্ছে 3 প্রকার। থার্ড পার্সন হচ্ছে
আপনার হচ্ছে যে অবজেক্টিভ, থার্ড পারসন লিমিটেড, আর থার্ড পারসন অমনিসিয়েন্ট। হ্যাঁ, থার্ড পারসন অবজেক্টিভ। থার্ড পারসন অবজেক্টিভ বলতে এটা কি, যে আমাদের যে অথর, সে মূলত কিছুই ইয়ে করে না, কিছু পূর্বাভাস দেয় না, যখন যার সম্পর্কে বলে তার সম্পর্কে আমরা জানতে পারি। থার্ড পারসন লিমিটেড মানে হচ্ছে জাস্ট একটা ক্যারেক্টার সম্পর্কে জানতে পারি, একটা ক্যারেক্টার সম্পর্কে ডিটেলস আমরা আগে থেকে আইডিয়া করতে পারি বা জানতে পারি। একটা ক্যারেক্টার সম্পর্কে সে ডিটেলস বলে শুরুতেই। আর আপনার হচ্ছে যে এটা মানে, আর অবজেক্টিভটা বিষয়টা হচ্ছে বিষয়টা এমন যে আয়নার মতো, হ্যাঁ, যেমনটা আমাদেরকে দেখায় তার সাথে আমরা দেখতে পাই। এখানে যেমন যেমন সব ঘটনা যখন যা বলতেছে তখনই, মানে পূর্বাভাস কিছু পাওয়া যায় না। আর থার্ড পারসন অমনিসেন্ট মানে কি, আর অথার সব জানতা। অথার সব জানতা, অথার সবকিছুই জানে। তাহলে তিন প্রকারের থার্ড পারসন, তিন প্রকার কি কি? থার্ড পারসন লিমিটেড, অর্থাৎ এখানে অথার একজন সম্পর্কে জানে। থার্ড পারসন অবজেক্টিভ, অথার কারো সম্পর্কে জানে না। আর থার্ড পারসন অমনিসেন্ট মানে কি, অর্থাৎ সবার সম্পর্কে জানে। এই হচ্ছে বিষয়। বা এরকমটা পড়লে বোঝা যায়, হ্যাঁ, যে অর্থাৎ সবার সম্পর্কে জানে। এই হচ্ছে অবস্থা। স্ট্রাকচার হচ্ছে 5 অ্যাক্টস। এটা ক্লাসিক্যাল ট্র্যাজেডি, গ্রিক অ্যান্ড রোমান ট্র্যাজেডি অনুযায়ী, এটা অ্যারিস্টটলের পোয়েটিক্স অনুযায়ী নেওয়া। এটা প্রত্যেকেই ব্যবহার করে, যে 5টা অ্যাক্ট, ট্র্যাজেডি বা কমেডি 5টা অ্যাক্ট থাকতে হবে। এটা রেনেসাঁতে ব্যবহার হয়েছে, তারপরে থেকে এটার কেউ মানে নাই। আচ্ছা, তো এর মধ্যে আবার সেকশন আছে। যেমন হচ্ছে অ্যাক্ট 1 এ 7টা সিন, অ্যাক্ট 2 তে 4টা, অ্যাক্ট 3 তে হচ্ছে 6টা, অ্যাক্ট 4 এ হচ্ছে 3টা, অ্যাক্ট 5 এ হচ্ছে 8টা। আর্লি মডার্ন ইংলিশ। আর্লি মডার্ন কেন? কারণ হচ্ছে এটা আমি বলে দিয়েছি শুরুতেই, যে ইংরেজি সিন কয়গুলা এগুলো মনে রাখতে হবে নাকি? জি জি, সিন কতগুলা এগুলা মনে রাখতে হবে? না সিন 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 মনে রাখা দরকার নেই, জাস্ট অ্যাক্ট 5টা এটা মনে রাখলে হবে। আচ্ছা, আর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আর্লি মডার্ন ইংলিশ। তো এটা আমি আগেই বলে দিয়েছি যে ইংরেজি সাহিত্যকে বিভিন্ন যুগে ভাগ করা হয়, ঠিক আছে, তবে আমরা মেইনলি দুইটা বিষয় পাই, সেটা হচ্ছে ওল্ড ইংলিশ আর মিডল ইংলিশ মিলে হচ্ছে ওল্ড প্যাটার্ন, আর রেনেসা থেকে পোস্ট মডার্ন পর্যন্ত হচ্ছে মডার্ন ইংলিশ। হ্যাঁ, তো আর্লি মডার্ন বলতে রেনেসাকে বোঝাচ্ছে, রেনেসা পিরিয়ডের যে যুগগুলা, সেখান থেকে মূলত শুরু হয়, যার জন্য এটা আর্লি মডার্ন বলা হচ্ছে। এখান থেকে ইংরেজি ভাষাটা মডার্নাইজ হইতে শুরু করে। এখানে অনলাইন সামারি দেওয়া হয়েছে। স্কটিশ জেনারেলস অ্যাম্বিশিয়াস কোয়েস্ট ফর থ্রোন leads him into a spiral of murders। মানে কি, একটা স্কটিশ জেনারেল, আর্মি জেনারেল, যে তার যে মানে থ্রোন, সিংহাসনের জন্য যে লোভ, এটা কি করে, যে অনেকগুলো মার্ডারের একটা যে সিকুয়েল, যে একটা চলতে থাকে সিরিয়াল, এটা চলতে থাকে, ম্যাডনেস, তো পাগলামি, এবং ইভেন্চুয়াল ডাউনফল, এবং অ্যাট লাস্ট তার কি পতন দেখানো হয়। আচ্ছা, মোস্ট ফেমাস লাইন এখানে এটা, যে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, উইচেস, থ্রি উইচেস এটা বলে, অ্যাক্ট 1 সিন 1। আচ্ছা, এটা যে প্লেস সেটিং সেটা হচ্ছে ভ্যারিয়াস লোকেশন ইন স্কটল্যান্ড। ইনভারনেস এটা হচ্ছে ম্যাকবেথের প্রথম বাড়ি। ডানসিনান এটা হচ্ছে পরের বাড়ি, পাহাড়ের উপরে সে এখানে স্থানান্তরিত হয়। ফাইভ ফাইভ হচ্ছে আপনার ওই যে থেন, ম্যাকডাফ ওখানকার থেন, এই কটাই। আর মনে হচ্ছে ব্রিফলি আপনার হচ্ছে ইংল্যান্ড। তো ম্যাকবেথের যে প্রাসাদের নাম ছিল সেটা হচ্ছে ইনভারনেস, এটা মনে রাখেন। আর পরবর্তীতে সে যখন রাজা হয়, তখন সে কোথায় যায়? ডানসিনানে যায়, পাহাড়ের উপরে অবস্থিত একটা প্রাসাদ, রাজপ্রাসাদ, এখানে সে স্থানান্তরিত হয়। আচ্ছা, সোর্স, গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে সোর্স বা ব্যাকগ্রাউন্ড, যাই বলি না কেন, এর উৎসটা আসলে কি বা পেছনে গল্পটা কি। তো শেক্সপিয়রের যে যে এই গল্পটা নিচ্ছে, এটা কোথা থেকে অনুপ্রাণিত? যে রাফায়েল হলিনশেড তার একটা বই থেকে। হ্যাঁ, বইটার নাম কি? ক্রনিকলস অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড। এটা 1587 সালে এটা যে দ্বিতীয় সংস্করণ, এটা থেকে সে অনেক বেশি অনুপ্রাণিত হয়। হ্যাঁ, তো এই বইতে কি দেখানো হয়? এই বইতে দেখানো হয় যে স্কটল্যান্ডের রাজা ম্যাকবেথ, ডানকান এবং ম্যাকডাফের বাস্তব কি ইতিহাসে বর্ণনা আছে ওখানে, বাস্তবতা যেটা ছিল, যেহেতু ক্রনিকলস কালের বাস্তব ঘটনা। তো তবে এখানে কি করছে শেক্সপিয়র, পুরোপুরি হুবহু ফলো করে নাই। যেমন হচ্ছে অরিজিনালি আমরা যদি তাকাই, যে ঐতিহাসিক ম্যাকবেথ, তো ম্যাকবেথ ছিল অনেক ভালো, অনেক ভালো একজন রাজা ছিল, শাসক ছিল। সে ইংল্যান্ডের শাসন, স্কটল্যান্ড যে শাসন করছে, এটা 1040 থেকে 1057 পর্যন্ত, অর্থাৎ 17 বছর। সে খুব ভালো শাসক, দক্ষ শাসক ছিল, কিন্তু তাকে এখানে ভিলেন হিসেবে দেখানো হয়েছে, হ্যাঁ, উচ্চাকাঙ্ক্ষী হিসেবে দেখানো হয়েছে। শেক্সপিয়র এখানে দেখাইছে রাজা জেমস ওয়ান। তো এখানে একটা বিষয় হচ্ছে কি, রাজা জেমস ওয়ান তখন শাসক ছিল। হ্যাঁ, তো জেমস ওয়ান 1600 জ্যাকোবিয়ান পিরিয়ড 1603 থেকে 1625। তো সে
নিজেকে কি মনে করতো ব্যাংকো, যে কিনা সিরিজ অফ কিংস পরবর্তীতে যে থ্রি উইচেস দেখাইছিল, যে ব্যাংকো নিজে রাজা হবে না, কিন্তু তার পরিবার থেকে রাজার যে সিরিজ আসবে, অনেক কয়টা রাজা আসবে। তো সে এই যে জেমস রাজা, সে নিজেকে কি মনে করতো, এই বাংকোর সে উত্তরাধিকার মনে করতো, যে সে এই হয় একজন উত্তরাধিকার, যার কারণে ব্যাংককে এখানে অনেক বেশি মানে ওই ক্যারেক্টার ওইভাবে সেট করছে। হ্যাঁ, এই ইয়ার আপনার হচ্ছে যে ম্যাকবেথের ফ্রেন্ড হিসেবে, এবং তার বংশ থেকে অনেকগুলো রাজা এসেছিল সেইভাবেই। এটা কাকে খুশি করার জন্য? জেমস ওয়ানকে। দেখেন রাইটাররা কিন্তু তেলবাজ। এটা আমি ওই পড়ানো সময় বলছি অনেককেই, যে আপনার হচ্ছে যে shall I compare it to a summer's day, sonnet 18, আর্ল অফ সাউদাম্পটন, তাকে সে কিন্তু কি করছে, তেল মারছে। আর এখানে সে কিং রাজা জেমস ওয়ানকে তেল মারতেছে। যেহেতু এটা শুনলে রাজাও খুশি হবে যে শেক্সপিয়ার এমন একটা রাইটিং লিখছে যেখানে কিনা ব্যাংকো যে সিরিজ অফ ব্যাংককে ভালো অবস্থান দিছে, আর রাজা কি নিজেকে ব্যাংকর উত্তরাধিকার মনে করতো। তো এই কারণে তিনি মূলত ব্যাংকর নামটা জুড়ে দিয়েছে। আচ্ছা, আর এর পরবর্তীতে আরেকটা বিষয়, সেটা হচ্ছে রাজাকে খুশি করার জন্য রাজা জাদুবিদ্যা বিশ্বাস করতো। জাদুবিদ্যা বিশ্বাস করতো, এবং জাদুটোনা সে কি করতো, একটু প্র্যাকটিসও করতো। আর এটার উপর সে একটা বই লিখছিল। কি বই? যে ডেমোনোলজি না, একটা বইও লিখছিলেন। হ্যাঁ, তো রাজার বিষয়ে আগ্রহ আছে, ওই তেল মারা আর কি যা কাজ। তো এই জন্য শেক্সপিয়ার এইটুকু, এই যে থ্রি উইচেস, তিনটা উইচ, এদেরকেও সে একটু রেখে দিছে। এই ছিল মোটামুটি তার অনুপ্রেরণা এই সাহিত্যকর্ম লেখার ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, এর পরবর্তীতে আমরা ক্যারেক্টার গুলো দেখবো। আচ্ছা, মাইক্রোফোনটা আমি একটু অফ করে দিচ্ছি, একটু ডিস্টারবেন্স হচ্ছে, মাইক্রোফোনটা অফ করে দিচ্ছি। আচ্ছা, দেখেন এর পরবর্তীতে আমরা ক্যারেক্টার গুলো দেখবো। হ্যাঁ, ক্যারেক্টার গুলো আমরা অনেকগুলো ক্যারেক্টার পাই। ম্যাকবেথ, সে তো প্রোটাগনিস্ট, স্কটিশ জেনারেল, অনেক ব্রেভ। সে থেন অফ ব্লেমিস আছে, পরবর্তীতে কি যুদ্ধের পরে থেন অফ কর্ডোর হবে, এবং পরবর্তীতে রাজাও হবে। সে রাজা ডাঙ্কানকে হত্যা করে ক্ষমতার লোভে, সিংহাসনের লোভে। লেডি ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ, সে হচ্ছে ম্যাকবেথের ওয়াইফ, এবং সে অনেক বেশি কানিং, অনেক বেশি অ্যাম্বিশিয়াস। যখন থেকে সে শুনছে যে ম্যাকবেথ কি যে থ্রি উইচেস তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করছে, এবং প্রথম ভবিষ্যৎবাণী অলরেডি ফলেও গেছে, থেন অফ কর্ডোর হয়ে গেছে, তখন থেকে সে ভাবে যে আমি তাহলে রানী হব, এবং তাকে ফোর্থ উইচ হিসেবে তাকে সম্বোধন করা হয়। হ্যাঁ, এগুলো কিন্তু ব্রিফে আসে। হ্যাঁ, যে হু ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফোর্থ উইচ ইন ম্যাকবেথ, এটা হচ্ছে লেডি ম্যাকবেথ। থ্রি উইচেস, তিনটা ওয়াইড সিস্টার্স, সুপারন্যাচুরাল এলিমেন্টস। এরা মূলত ম্যাকবেথের অ্যাম্বিশন, ম্যাকবেথের যে উচ্চাকাঙ্ক্ষা, এটার প্রতিনিধিত্ব করে। মানুষের ভেতরে যে ডার্ক ফোর্স, এটাকে মূলত এরা রিপ্রেজেন্ট করে। থ্যাংক ইউ। হচ্ছে ডক্টর ফসফরাস আমরা পাই, ইভিল গুড অ্যাঞ্জেল আর হচ্ছে ইভিল অ্যাঞ্জেল। ঠিক তেমনি এখানে থ্রি উইচেস, থ্রি ওয়াইড সিস্টার, এদেরকে আমরা পাই। ব্যাংকো তো সে একটা ব্রেভ আর্মি জেনারেল, সে ম্যাকবেথের হচ্ছে ফ্রেন্ড। পরবর্তীতে যাক এই থ্রি উইচেসরা তার সম্পর্কে এই ভবিষ্যৎবাণী করে যে ব্যাংকো নিজে রাজা হবে না, কিন্তু তার পরিবার থেকে কি রাজার সিরিজ এটা আসবে। এবং এই কারণে পরবর্তীতে তাকে হত্যা করে ম্যাকবেথ, এবং তার যে ছেলে পুত্র ফ্লিয়েন্স, সে পালিয়ে যায়। আচ্ছা, কিং ডাঙ্কান অনেক ভার্চুয়াস, অনেক ভালো গুণসম্পন্ন একজন রাজা। তাকে মানে তিনি খুবই ভালো। ইভেন ম্যাকবেথও এটা ভাবে তার সম্পর্কে তাকে হত্যা করার আগে, যে যদি এই রাজা মারা যায় তাহলে হয়তো যেই ফেরেশতা রূহ কবজ করে তারা হয়তো কান্না করে দেবে। হ্যাঁ, মানে এতটা ভালো ছিল এই রাজা কিং ডাঙ্কান। আচ্ছা, ম্যাকডাফ হচ্ছে আপনার অ্যান্টাগনিস্ট, এবং সে হচ্ছে একজন স্কটিশ নোবেলম্যান, এবং থেন অফ ফাইভ। আচ্ছা, থেন বারবার বলতেছি, থেন জিনিসটা কি? থেন হচ্ছে একটা অঞ্চলের জমিদার, একটা নির্দিষ্ট অঞ্চলের হচ্ছে শাসক। রাজারা তাদের রাজকার্য পরিচালনা করার জন্য, এটা হচ্ছে এই থেনের প্রচলনটা স্কটল্যান্ডে ছিল। ইংল্যান্ডে আছে যেমন হচ্ছে আর্ল বা ব্যারন, ঠিক তেমনি আপনার হচ্ছে যে ইয়েতে হচ্ছে থেন, স্কটল্যান্ডে হচ্ছে থেন। তো অর্থাৎ নির্দিষ্ট একটা অঞ্চলের প্রশাসক, সে শাসন করে। তো রাজারা রাজ্য ভালো করে পরিচালনা করতেই মূলত এভাবে দিত, ব্রেভ আর্মি জেনারেলদের এরকম রাজত্ব দিয়ে দিত। তো যাই হোক, সে আপনার হচ্ছে যে কি হয়, পরবর্তীতে তার সম্পর্কে এই থ্রি উইচেস, সরি মানে সে আবার ইম্যাচিউর ওয়েতে, মানে আপনার হচ্ছে যে এখনো মানে কি বলে যে ন্যাচারাল ওয়েতে সে জন্মায় নাই। হ্যাঁ, মায়ের পেট কেটে তাকে সিজারিয়ান ওয়েতে
সি সেকশন এখানে বলা হচ্ছে, সিজারিয়ান ওয়েতে তাকে আপনার হচ্ছে যে মায়ের পেট কেটে বের করা হয়েছে। হ্যাঁ, তো এইভাবেই মূলত তাকে আর সেই পরবর্তীতে কি করে, কিং ম্যাকবেথকে পরবর্তীতে যে রাজা হয় তাকে মূলত হত্যা করে। এই বিষয়টা সামনে আরো ক্লিয়ার হবে কিভাবে। সেকেন্ডারি ক্যারেক্টার্স, এরপর যে ক্যারেক্টার গুলো আছে সে হচ্ছে ম্যালকম। সে হচ্ছে কিং ডাঙ্কানের মানে সবচেয়ে বড় ছেলে, যে পরবর্তীতে রাজা হয়। ফ্লিয়ান্স, সে ব্যাংকুয়ের পুত্র। সে পালিয়ে যায়। তখন কি হয়, মানে ম্যাকবেথ সৈন্য পাঠায়, সৈন্য বলতে হত্যাকারী পাঠায় তিনজন। তো তারা মূলত তাকে হত্যা করে, সরি, তারা মানে ব্যাংকিউকে হত্যা করে, কিন্তু ফ্লিয়ান্স পালিয়ে যায়। ডোনাল্ড বেইন রাজার মানে ছোট পুত্র। তো ম্যালকম সে মূলত ইংল্যান্ডে পালায়, আর ডোনাল্ড বেইন আপনার হচ্ছে আয়ারল্যান্ডে পালিয়ে যায়। লিনক্স অ্যান্ড রোউস এরা হচ্ছে আপনার নোবেলম্যান। থেন এরা হচ্ছে স্কটল্যান্ডের অঞ্চলের। মাইনর ক্যারেক্টার এখানে কিছু আছে, লেডি ম্যাকডাফের ওয়াইফ। দ্য মার্ডারার্স, এখানে গ্রুপ অফ মানে কিলার বা মার্ডারার যাকে ম্যাকবেথ হায়ার করে ব্যাংকিউকে হত্যা করতে, ফ্লিয়ান্সকে হত্যা করতে, ম্যাকডাফের ফ্যামিলিকে হত্যা করতে। হিকেট, সে হচ্ছে গডেস অফ উইচক্রাফট, অর্থাৎ সে হচ্ছে এই যে পেতনিদের দেবী। সে হচ্ছে পেতনিদের দেবী। আচ্ছা, এরপরে পোর্টার সিওয়ার্ড, ইয়ং সিওয়ার্ড। পোর্টার হচ্ছে আপনার ওই ম্যাকবেথের যে ক্যাসেল, এটা হচ্ছে ডোরকিপার রাদার। সিওয়ার্ড হচ্ছে আপনার ওই ইয়ং সিওয়ার্ড, এটা হচ্ছে ম্যালকমের যে চাচা, তার হচ্ছে আপনার আপনার হচ্ছে যে পুত্র। সিওয়ার্ড, তার পুত্র হচ্ছে যে ইয়ং সিওয়ার্ড। এই ছিল হচ্ছে ক্যারেক্টার মোটামুটি, বাকিগুলো যে আছে ডক্টর, জেন্টেলম্যান এরা। আচ্ছা, তো পটভূমি ওইটাই, পটভূমি আগে বলা হয়েছে, আলাদা করে দরকার নেই। এখন আমরা মূল স্টোরিতে যাব। হ্যাঁ, এখন আমরা মূল স্টোরিতে চলে যাব। তো দেখেন এখানে কি হচ্ছে, শুরুতেই আমাদের যে ক্যারেক্টার। আচ্ছা, এই পর্যন্ত যা বললাম, আগে এটা বলেন যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে স্টোরিতে যাব আমরা। সাদেক হোসাইন, ক্লিয়ার সবকিছু? সবকিছুই ঠিকঠাক আছে, এখন গল্পটা ভালো করে জানলে মনে হয় আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা তাহলে চলেন আমরা আমাদের যে গল্প আলোচনা সেইখানে আমরা চলে যাই। হ্যাঁ, মাইক্রোফোনটা আমি অফ করে রাখলাম। তো দেখেন শুরুতে কি হয়, সম্পূর্ণ এখানে বাংলা সময় দেওয়া আছে অ্যাক্ট 1 সিন 1। এখানে কি হয়, রহস্যময়ী 3 ডাইনি এবং অশুভ পূর্বাভাস। তো শুরুতে কি হয়, 3জন যে ডাইনি এদের আবির্ভাব হয়। হ্যাঁ, এরা কথা বলতে শুরু করে, যে মানে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করে, নিজেদের মধ্যে কথা বলে, এবং এটাও তারা বলে বর্তমানে তো যুদ্ধ চলতেছে এবং পরবর্তীতে আমরা কখন দেখা করব, একসাথে আবার হব, একসাথে আমরা 3জন পরবর্তীতে কখন আমরা মিলিত হব। তখন দ্বিতীয় যে ডাইনি সে বলে যে যুদ্ধের পরে, যখন এক পক্ষ হারবে অন্য পক্ষ যখন জিতবে তখন আমরা আবার দেখা করব। তো এই জায়গাতে তৃতীয় যে ডাইনি সে বলে আমরা যুদ্ধের পরে তো দেখা করব ঠিক আছে, কিন্তু সময়টা হবে ঠিক সূর্যাস্তের আগে, ঠিক সূর্যাস্তের আগে এই সময়টা, অর্থাৎ গধূলি, গধূলি না তো, সূর্য ডুবে গেলে গধূলি, তো দেখ সূর্যাস্ত একটু আগে। তো তারা বলে আমরা একটা হিট মানে একটা নির্জন জায়গায় আমরা দেখা করব। এভাবেই তারা মূলত মানে কথোপকথন চালিয়ে যায়। হ্যাঁ, তো এভাবেই এবং তারা বলে যে তারা কার সাথে দেখা করবে, তারা ম্যাকবেথের সাথে দেখা করবে। হ্যাঁ, তো এখানে তারা একটা বিখ্যাত একটা মানে কোটেশন এখানে বলে যে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। এটা আমরা আমাদের দৈনন্দিন লাইফে ব্যবহার করি, যে আপাতত যেটা ফেয়ার ইজ ফাউল মানে কি, যেটা সুন্দর মনে হয় সেটা কি সুন্দর না, আবার যেটা কিনা কুৎসিত সেটা কি সুন্দর মনে হয়, মানে উপর দৃষ্টিতে। অর্থাৎ কোনো কিছুকে জাজ আমরা কোনো সময় বাইরে থেকে করব না, বাইরে থেকেই দেখে করব না। আমরা এখন বলি যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী, কিন্তু না, বিষয়টা এমন না। আমাদেরকে কোনো দর্শনের চোখে পড়লে ওই জিনিসটা ভেতরে আমাদেরকে যাচাই করতে হবে জিনিসটা আদৌ ভালো কিনা। এটা কোন ফিগার্স অফ স্পিচ পারবেন? ফিগার্স অফ স্পিচের তো ক্লাস হইছে, কোনটা হবে? ফেয়ার ইজ ফাউল, প্যারাডক্স। ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো চলেন আমরা আগাই। তো অ্যাক্ট 2 সিন 2, এখানে কি হয়, বীরত্বের সংবাদ এবং রাজদ্রোহীর পতন। অর্থাৎ এখানে কি হয় যে রাজা ডাঙ্কান এবং তার সঙ্গীরা কি, যে এটা রণক্ষেত্র থেকে ফিরে আসে একজন মানে
যে ক্যাপ্টেন এবং সার্জেন্টের মুখোমুখি হন এখানে, হ্যাঁ, যে মুখোমুখি হন এবং সার্জেন্ট তো তিনি জানান যে 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 ম্যাকডোনাল্ড যে কিনা বিদ্রোহ করছে আয়ারল্যান্ডে। তো ওই সময় কিন্তু সবকিছু এর মধ্যে ছিল আর কি, স্কটল্যান্ডের মধ্যে ছিল। আয়ারল্যান্ডে ওরা বিদ্রোহ করছে, এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে। তো এর একটা ভয়াবহ একটা অবস্থা চলতেছে, কঠিন একটা অবস্থা। তো এরপরে কি হয়, এরপরে এই যে থেনোপ্রস সে এসে আরো একটা বড় একটা সে কি করে একটা সুসংবাদ দেয় যে আসলে যুদ্ধে আমরা কি যে থেনপ যে কর্ডোর তা মানে সে কি করছে, এই যে সরি এখানে যে থেনাপ্রস মানে বারবার আমরা রস উচ্চারণ করবো, আমাদের সামনে রস আসবে, হ্যাঁ। তো সে এসে কি করে একটা বড় সুসংবাদ দেয়, তিনি জানান যে এই যে থেনপ যে কর্ডোর ছিল নরওয়ে যে রাজাকে সে কি করছিল, সাহায্য করেছিল, হ্যাঁ। তো আর এরপরে কি হয়, থেনপ কর্ডোর এখন কি ম্যাকবেথকে যে মানে কি করা হবে, পরবর্তীতে কি হয় থেনপ কর্ডোরকে এই কারণে তার যে জায়গা থেকে এটা থেকে সরিয়ে দেওয়া হয়। আর এখন কি করা হবে, ম্যাকবেথকে এই জায়গাটা দেওয়া হবে, মানে আমার একটা পরিকল্পনা চলতেছে, হ্যাঁ। অর্থাৎ রাজার বিরুদ্ধে কি করছে, তারা মানে বিদ্রোহ করছে, যার কারণে রাজা আমাদের যে কিং ডাঙ্কান সে সৈন্য পাঠাইছে ম্যাকবেথকে, ডাঙ্কানকে, এদেরকে পাঠাইছে। তো ম্যাকবেথ সবাইকে পরাজিত করে, একদম সামনে যা পাইছে কুচুকাটা করছে সবাইকে। তো অ্যাট লাস্ট যে থেন ছিল তো সে থেন অফ কর্ডোর ছিল, তো সে নরওয়ে রাজাকে সাহায্য করছিল, কিন্তু ম্যাকবেথ কি করে, তাকেও পরাজিত করে। মানে ম্যাকবেথের সামনে ম্যাকবেথ এখনো পর্যন্ত ন্যায়পরায়ণ, সোজা কথা, হ্যাঁ। এবং নরওয়ে যে রাজা ছিল সে এখন কি রাজার সাথে কি করতে চায়, সন্ধি করতে চায়, এবং ক্ষতিপূরণ হিসেবে এই যে যুদ্ধের যে ক্ষতিপূরণ এই জন্য $10,000 দিতে চায়, কিন্তু রাজা এটা নিতে নারাজ। তিনি সিদ্ধান্ত নেন কি, দুইটা সিদ্ধান্ত নেন, এই যে এটা কি যে বিশ্বাসঘাতক থেন অফ কর্ডোরের মৃত্যু দেওয়া হবে, আর থেন অফ কর্ডোরের উপাধি ম্যাকবেথকে দেওয়া হবে, হ্যাঁ। এই সিদ্ধান্তটা রাজা এখন মোটামুটি নিয়ে নিছেন। তো অ্যাক্ট 3 সিন 3 এরপর ডাইনিদের ভবিষ্যৎবাণী এবং ম্যাকবেথের উচ্চাকাঙ্ক্ষার উদয়। এখানে কি হয়, ম্যাকবেথ এবং বাঙ্ক কি করে, যুদ্ধক্ষেত্র সব জয় করে তারা ফিরতেছে। তো ফেরার পথে কি হয়, তিনটা ওই যে উইচেস তারা বলছিল যে আমরা কি ঠিক সূর্য ডোবার আগে আমরা হিট অর্থাৎ নির্জন জায়গায় আমরা দেখা করব, তারা সেখানে তিনজন ইয়ে করে মানে দাঁড়ায়, আর সেই জায়গাতে চলে আসে কে, ম্যাকবেথ এবং ব্যাংকো। তো ম্যাকবেথ এবং ব্যাংকোকে দেখেই তারা ভবিষ্যৎবাণী করে যে ম্যাকবেথ কি সরি ম্যাকবেথকে এভাবে ডাকে যে অল হেইল ম্যাকবেথ থেন অফ কর্ডোর, সরি থেন অফ গ্লেমিস, তারপরে বলে আর দ্বিতীয় সেকেন্ড উইচেস সে বলে অল হেইল ম্যাকবেথ থেন অফ কর্ডোর, অ্যান্ড পরের যে থার্ড যে উইচেস সে বলে অল হেইল ম্যাকবেথ থেন হেয়ার আফটার, মানে কি সে পরবর্তী রাজা হবে। এইটা শুনে ম্যাকবেথ মানে একটু ইয়ে হয়ে যায় যে এটা কেমন সম্ভব, আমি আমি তো থেন অফ গ্লেমিস আছি, ঠিক আছে, আমি থেন অফ কর্ডোরেরও থেন হব, আবার আমি রাজাও হব ভবিষ্যতে। এই জিনিসটা ম্যাকবেথের হৃদয় একটু মানে দাগ কেটে যায়, মানে বিষয়টা হচ্ছে যে যেমন সে সেভাবেই ভাবে, হ্যাঁ। তো ম্যাকবেথের ভেতরে যে অ্যাম্বিশন এটা কিন্তু ছিল, তো সে এখন সুযোগ পাচ্ছে, এখন কি সে এইটাই ঘটাবে, এখন এটাই হবে। আচ্ছা, এরপরে ব্যাংক ভবিষ্যৎ সম্পর্কে জানা যায়, ব্যাংক আসলে তাহলে কি হবে। তো ব্যাংক সম্পর্কে ফিউচার্স এই ভবিষ্যৎবাণী করে যে ব্যাংক নিজে রাজা হবে না, কিন্তু তার বংশধরেরা রাজা হবে, সিরিজ অফ কিংস আসবে তার মানে তার বংশ থেকে। তো যাই হোক, এই বিষয়ে তার আর ভ্রুক্ষেপ দেয় না, তবে ম্যাকবেথের মনে এই জিনিসটা একটু খোঁটা লেগে যায় যে তাহলে ভবিষ্যৎবাণী সত্য হইতেও পারে। তখনই রাজা ডাঙ্কানের দূত রস সেখানে চলে আসে, রস এবং অ্যাঙ্গাস সেখানে উপস্থিত হয় এবং তারা এই সংবাদটা দেয় যে রাজা ম্যাকবেথের বীরত্বে খুশি হয়ে রাজা তাকে থেন অফ কর্ডোর করে দিছে। এইটা শুনেই ম্যাকবেথের মাথায় আকাশ ভেঙে পড়ে, আরে বাপরে বাপ, আমি থেন অফ কর্ডোর হয়ে গেছি নাকি। উইচেসদের যে প্রথম যে ভবিষ্যৎবাণী সেটা তো পূরণ হতে যাচ্ছে, তাহলে কি আমি কি হব, অবশ্যই রাজা, পরবর্তীতে রাজাও হয়ে যাইতে পারি। এখন এই যে রাজা হওয়ার যে অ্যাম্বিশন এটা তার মাথায় পুরোপুরি চেপে যায়, আর মানে সে আর এখান থেকে আর কোনোভাবেই ঘুরবে না। তো অ্যাক্ট 1 সিন 4 রাজকীয় ঘোষণা এবং ম্যাকবেথের গোপন উচ্চাকাঙ্ক্ষা। এখানে কি হয়, ম্যাকবেথ, ব্যাংকো, রস এবং অ্যাঙ্গাস তারা কি করে, রাজপ্রাসাদে প্রবেশ করে, হ্যাঁ, রাজপ্রাসাদে তারা প্রবেশ করে এবং রাজা ডাঙ্কান একটা বড় ঘোষণা দেন, তিনি তার যে বড় ছেলে ম্যালকম
তো তাকে ঢোকার পরেই তাকে বলেন, ম্যাকবেথকে বলেন যে তোমাকে কর্ডরও দেওয়া হয়েছে। তো যাই হোক, এতে ম্যাকবেথ খুশি হয়, তবে একটু পরেই ম্যাকবেথ নারাজ হয়ে যায়। কেন? কারণ রাজা তার যে বড় ছেলে ম্যালকম তাকে তার সিংহাসনের উত্তরাধিকার হিসেবে তিনি কি করেন, ঘোষণা করেন। এতে করে ম্যাকবেথ একটু মনক্ষুণ্ণ হয় এবং সে আফসোস করে যে আহা, আমি ভাবছিলাম যে রাজা আমাকে হয়তো উত্তরাধিকার করবে, তো এইভাবে হয়তো আমি রাজা হব। কিন্তু এখন দেখতেছি উল্টো, তার ছেলেকে সে রাজা মানে পরবর্তী সিংহাসন উত্তরাধিকারী ঘোষণা করতেছে। এতে করে তার ভেতরে যে রাগটা এটা একটু বেড়ে যায়। রাজা আরো একটা ঘোষণা করেন যে তিনি আজকে রাতেই ম্যাকবেথের যে দুর্গ ইনভারনেস প্রাসাদ সেটা তিনি পরিদর্শনে যাবেন, আজকে রাতেই তিনি যাবেন। এই কথা শুনে ম্যাকবেথ কি করে, ম্যাকবেথ এখন করে চলে যায়। সিন 5 এখানে কি দেখানো হয়েছে, লেডি ম্যাকবেথের উচ্চাকাঙ্ক্ষা এবং শয়তানি শক্তির আবাহন। তো এই জিনিসটা যখন সে যে থেনপ ইয়েটা হয়েছে, আপনার কর্ডরটা হয়েছে, সে একটা চিঠি পাঠায় তার স্ত্রীর কাছে এবং জানায় যে এই কাহিনী। তখন তার স্ত্রীও অনেক বেশি মানে আমি তাহলে রানী হব, বিশাল ব্যাপার। হ্যাঁ, আর যখন ম্যাকবেথ আর দেরি করে না প্রাসাদে, তখন সে দ্রুত নিজে ইনভারনেস প্রাসাদ এর উপরে এখানে রওনা হয়, কারণ রাজা তো যাবে তার প্রাসাদে, তাহলে সব বন্দোবস্ত তো করা লাগবে আপ্যায়নের। তো অ্যাক্ট 5-এ কি হয়, তো এইভাবেই যা চলতেছে। তো এই দৃশ্যে আমরা দেখি যে লেডি ম্যাকবেথ মানে তাকে তার সাথে এখানেই মূলত তার পরিচয় হয়, তাকে ফোর্থ উইচ হিসেবে সম্বোধন করা হয়। আচ্ছা, তো তিনি ম্যাকবেথের যে পাঠানো চিঠি এটা তিনি পড়েছেন এবং যেখানে ওই যে ডাইনিজের যে ভবিষ্যৎবাণী সেটা এবং থেনাপ কর্ডর হওয়ার গল্প সবকিছু জানানো হয়েছে। তো যাই হোক, এটা জানানোর পরে ঠিক তিনি যখন পড়তেছেন তিনি তখন কল্পনা করতেছেন আমি তাহলে রানী হবো, এই সেই। ম্যাকবেথ নিজেকে রাজা রাজা ভাবতেছে। তো ঠিক সেই মুহূর্তেই একটা বার্তাবাহক এসে খবর দেয় রাজা ডাঙ্কেন কি আজকেই তাদের এই দুর্গে আসতেছে। তো এরপর ম্যাকবেথ মানে প্রবেশ করলে কি করে, লেডি ম্যাকবেথ তাকে মানে উৎসাহিত করে যে তাহলে আজকে রাতে কিছু একটা করা লাগবে। তো মানে কি উৎসাহ করতেছে বুঝতে পারতেছেন যে রাজা ম্যাকবেথকে আজকেই শেষ করা লাগবে। আমি তাছাড়া তো উপায় নাই, সরি, রাজা ডাঙ্কেনকে আজকেই শেষ করতে হবে। লেডি ম্যাকবেথকে বলতেছে তাছাড়া তো তুমি রাজা হইতে পারবে না, আমিও রানী হইতে পারবো না। এক কথায় বিষয়টা হচ্ছে এখানে দেখেন মানে ছেলেরা বিষয়টা হচ্ছে খারাপ কোনো কিছু আসলে জড়াইতে চায় না, কিন্তু তারা একটা মোটিভেশন তাদের কাজ করে এবং এই মোটিভেশনটা পৃথিবীর শুরু থেকেই আছে। যেমন হচ্ছে ফল অফ অ্যাডাম আমরা দেখছি বাইবেলের গল্প অনুযায়ী বা আমাদের ধর্ম গ্রন্থ কোরআনেও আছে যে এই যে গন্ধম যেটা গন্ধম এটা কিন্তু আদম নিজে খায় নাই বা শয়তান কিন্তু শুরুতে তার কাছে যায় নাই, কারণ সে জানে যে আদমকে আল্লাহ তাআলা নিজে বানাইছে। আদমকে কোনোভাবেই সে জানে মানে কোনোভাবে তাকে পরাস্ত করা যাবে না, কোনো যুক্তি তার কাছে খাটবে না। তাহলে শুরুতেই তাহলে কাকে আমরা মানে কাকে আমি প্রলোভন দিতে পারবো বা কাকে আমি বশ করতে পারবো, ইবকে। যার কারণে কি করে সে ইবের মাধ্যমে ইবকে আগে খাওয়ায়, তারপরে ইবের প্ররোচনায় পড়ে পরবর্তীতে আদম খায় এবং আদম খাওয়ার পরেই কিন্তু তাদের ফল হয়, মানে পতন যে সেটা কিন্তু হয়। এইখানেও কিন্তু হয়েছে তাই, লেডি ম্যাকবেথ ইভের রোল পালন করে। দেখেন এই জিনিসটা কি একটা সূক্ষ্ম একটা মেসেজ দেয় আমাদেরকে। শেক্সপিয়ার আসলে প্রত্যেকটা রাইটিং এইভাবে মেসেজ দিছে। মেয়েরা মানে যতটাই বুদ্ধিদীপ্ত হোক না কেন, পৃথিবী বাস্তবতা সম্পর্কে তাদের জ্ঞানটা যথেষ্ট কম। মেয়েরা যখন ইনকাম করতে শুরু করে তারা মনে করে আই এম দ্য কিং অফ মাই ওন কিংডম, আমার কাউকে দরকার নাই। বাট ছেলেরা যখন ইনকাম করে তারা ভাবে যে আমার পরিবার আছে, আমার বাবা আছে, মা আছে, সবাইকে নিয়ে একসাথে থাকতে চায়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা আলাদা। মেয়েরা আমি, আমার স্বামী, আমার সন্তান, আমার সংসার, এর বাইরে আর কাউকে অ্যালাউ করতে চায় না। কিন্তু বিষয়টা আসলে এমন হওয়া উচিত না। তো দেখেন এইখানে কি করছে, ম্যাকবেথের ক্ষেত্রে কিন্তু মূল যে মোটিভেশন, মূল যে চালনা সেটা কিন্তু আসছে লেডি ম্যাকবেথের কাছ থেকে। সেই কিন্তু এখানে যার কারণে তাকে কিন্তু ফোর্থ উইচ হিসেবে সম্বোধন করা হয়। তো সে বলতেছে যে আজকে রাতে কাজ শুরু করা লাগবে। হ্যাঁ, তো এখানে অ্যাক্ট 1-এর সিন 6-এ তো এই দৃশ্যে রাজা ডাঙ্কেনের আগমন হয়, তিনি আসেন। তিনি এখানে আসেন, আসার একটা এখানে পরিবেশের মানে
আবহাওয়ার বর্ণনা দেওয়া হয়, এসব হাবিজাবি করা হয়। যাই হোক, অ্যাক্ট 1 সিন 7। তো এখানে কি হয়, ম্যাকবেথের দ্বিধা ও লেডি ম্যাকবেথের চূড়ান্ত কি প্ররোচনা। তো এইখানে মূলত কি হয়, তো এই দৃশ্যে শুরুতেই আমরা কি ম্যাকবেথকে মানে একাকী একটা যে সলিলুকি, এটা আমরা তাকে দেখি যে আসলে আমি কিভাবে কি করবো, কেমনে কি, এরকম একটা সলিলুকি থাকে। তো ঠিক সেই সময় লেডি ম্যাকবেথ ওখানে মূলত প্রবেশ করে। হ্যাঁ, তো লেডি ম্যাকবেথ তাকে সাহস দেয় যে একটা নিখুঁত পরিকল্পনা কি কোনোভাবেই এই যে সুযোগ, এটা তুমি আর পাবা না। ডানকান এবার যে আসছে, এই আশাটাই তার জন্য শেষ আশা হয়। তাকে আর কোনোভাবেই কি ঘুরাইয়া দেওয়া যাবে না, তাছাড়া এই সুযোগটা আর পাবো না। তো যাই হোক, পরিকল্পনা এভাবে হয় যে ডানকানের 2 দেহরক্ষীকে কি করবে, তারা মদ পান করিয়ে কি অচেতন করে ফেলবে, আর তাদের তলোয়ার দিয়েই ডানকানকে হত্যা করবে। হ্যাঁ, যাতে করে রক্ষীদের উপরে সকল দোষ চলে যায়। তো যাই হোক, এইখানে কি হয়, তো মানে এইভাবেই তারা পরিকল্পনা করে, সোজা কথা, একদম সূক্ষ্ম পরিকল্পনা। তো এরকম পরিকল্পনা যেহেতু চলতেছে মোটামুটি, তবে ম্যাকবেথের মধ্যে বারবার দ্বিধা কাজ করে, বারবার তাকে যে কাপুরুষ এই বলে ইয়ে করে, যে তো পুরুষত্ব নিয়ে প্রশ্ন তোলে, যে তুমি কি পুরুষ মানুষ। তখন লেডি ম্যাকবেথ এই কথা পর্যন্ত বলে যে তোমার জন্য আমি আমার নিজের পেটের সন্তানকে পর্যন্ত আমি হত্যা করতে, ধর থেকে মাথা আলাদা করতে আমি কি করব না, দ্বিধা করব না, আর তুমি কিনা মানে এই সুযোগ হাতছাড়া করতেছো, আমার জন্য এই কাজ করতে পারবা না, এইভাবে মোটিভেশন দেয়, সোজা কথা। তো এখানে লেডি ম্যাকবেথের মানে সকল যুক্তির কাছে সে হার মানে। লেডি ম্যাকবেথ ইভেন নিজে যায় হত্যা করতে, যে আমি হত্যা করবো তোমার মতো কাপড়, কিন্তু সে যখন যায় তখন ওই ডানকানের চেহারা তার বাবার চেহারার সাথে মিলে যায়, মানে তার চেহারা মধ্যে তার বাবাকে সে খুঁজে পায়, যার কারণে সে আর পারে না, সে ঘুরে আসে এবং কি করে, এইভাবেই সে ম্যাকবেথকে দিয়ে কাজ করার পরিকল্পনা করে, এবং এই পরিকল্পনা হয় যে 2 দেহরক্ষীকে এইভাবে মানে তাদের তলোয়ার দিয়ে কিং ডানকানকে হত্যা করা হবে, এবং যাতে করে কি করা হয়, এবং পরবর্তীতে রক্ষীদেরও হত্যা করা হবে যাতে কোনো প্রমাণ না থাকে। অ্যাক্ট 2 সিন 1, এখানে কি হয়, একটি রক্তমাখা খঞ্জরের বিভ্রম এবং আসন্ন রক্তপাত। তো এই দৃশ্যটা শুরু হয় এভাবেই যে ব্যাংকো এবং তার যে পুত্র ফ্লিয়ান্স, তাদের কথোপকথনের মধ্যে দিয়ে, যে আকাশ একটা অস্বাভাবিক অন্ধকার, মানে কোনো বড় খারাপ কোনো কিছু ঘটার আগে পরিবেশও খারাপ হয়ে যায়, পরিবেশ ওরকম একটা মেসেজ দেয়। যেমন আপনারা দেখবেন যে যেদিন দেখবেন যে ভূমিকম্প হচ্ছে, সেদিন দেখবেন যে একটু গরম গরম ভাব, বা এমন একটা কিছু, মানে একটা মানে ভালো কোনো কিছু বা খারাপ কোনো কিছু, দুইটার ক্ষেত্রে আপনি একটা মেসেজ পাবেন প্রকৃতি থেকে। হ্যাঁ, মানে প্রকৃতির সাথে এই জিনিসটা রিলেটেড, এইরকমই একটা মেসেজ পাচ্ছে তারা, ফ্লিয়ান্স এবং তার বাবা ব্যাংকো। তো এর পরবর্তীতে কি হয়, ম্যাকবেথ তার একটা হ্যালুসিনেশন হয়, এবং সে দেখে যে একটা রক্তাক্ত খঞ্জর সে দেখতে পায়, এবং এই খঞ্জরটা কোন দিকে চলে যাচ্ছে, কিং ডানকানের রুমের দিকে চলে যাচ্ছে। তো এরপর কি হয়, অবশেষে লেডি ম্যাকবেথ মানে যে সংকেত ঘন্টা, এটা শব্দ বেজে ওঠে। ম্যাকবেথ বুঝতে পারে যে এখন কি হয়ে গেছে, সময় হয়ে গেছে, রাজা ডানকানকে একদম চিরতরে শেষ করে দিতে হবে। আচ্ছা, এরপরে একটু সিন্টো, তো রাজা ডানকান হত্যাকাণ্ড এবং অপরাধ বোধের সূচনা। তো এই দৃশ্যে দেখানো হয়েছে কি, যে লেডি ম্যাকবেথ তার যে একটা আপনার সলিলিকুতার মাধ্যমে, তো তিনি কি করে, যে প্রহরী আছে তাদেরকে নেশাদ্রব্য মানে দিয়ে খাইয়ে দিয়েছে, সোজা কথা, মানে তাদের মাতাল করে দিছে, মদের মধ্যে এত পরিমাণে দিয়ে দিছে, এতে করে তারা মাতাল হয়ে গেছে। তো অর্থাৎ সকালে আগে তারা ঘুম থেকে আর উঠবে না, এমন একটা অবস্থা। তো এমন সময় কি হয়, যে ম্যাকবেথ রক্তাক্ত হাতে প্রবেশ করে, রক্তাক্ত একটা অবস্থায়, এবং সে বলে যে আই হ্যাভ ডান দ্য ডিড, আমি কাজটা করে ফেলছি। হ্যাঁ, সেই কথাটা বলে যে আই হ্যাভ ডান দ্য ডিড, আমি কাজটা করে ফেলছি। তো ম্যাকবেথ এই কাজটা করার পর, তো লেডি ম্যাকবেথ মানে কি করে, মানে ম্যাকবেথ কি করে আপনার হচ্ছে যে এই কাজটা করার পর ওই যে খঞ্জরটা এটা নিয়ে সাথে করে নিয়ে চলে আসে, মানে সে এতটাই আতঙ্কিত, সে নিয়ে চলে আসে, এবং সে ওই প্রহরীদের কাছে আর রেখে আসতে পারে না। তো লেডি ম্যাকবেথ সেগুলো কি প্রহরীদের কাছে দিয়ে আসে, এবং তাদের গায়ে ওই রক্ত মাখায় দেয়, যাতে প্রহরীদের ঘাড়ে দোষটা যায়। আর সবশেষে তারা ধরা পড়ার ভয়ে দ্রুত কি করে, নিজেদের রুমে চলে যায়, অর্থাৎ কাজ শেষ, এখন চলে গেল তারা। কিন্তু
ম্যাকবেথের ভেতরে এই যে অনুশোচনা এটা কাজ করতেছে ব্যাপক পরিমাণে। একটা নির্দোষ একটা সৎ মানুষকে আমি হত্যা করে ফেললাম, সৎ রাজাকে আমি হত্যা করে ফেললাম। আর এই কারণে সে যে বলে, শুরুতেই বলছিলাম যে যে কি যে মৃত্যুর দূত পর্যন্ত কি করবে, যে মানে কান্না করে দেবে ডাঙ্কেনকে ইয়ে করার সময়, কিন্তু সেই মানুষকে সে হত্যা করে ফেলছে। যাক, তো এরপরে কি হয়, অ্যাক্ট 2 সিন 3 তে আমরা চলে আসছি। তো রাজা ডাঙ্কেনের হত্যাকাণ্ড প্রকাশ এবং পোর্টার সিন। তো যাক, এখানে কি হয় যে ম্যাকডাফ এবং লেনক্স তারা মূলত প্রবেশ করে। তো ম্যাকডাফ রাজাকে জাগাইতে তার কক্ষে যায় এবং সে অনেক মানে আর্তনাদ করতে করতে চলে আসে যে হত্যা করা হয়েছে, রাজাকে হত্যা করা হয়েছে এভাবে। তো সে ফিরে এসে ম্যাকবেথ জানান যে তিনি এখন ম্যাকবেথ কি করছে, ওই যে প্রহরীদেরকে হত্যা করা তো হয় নাই, গিয়ে ওদেরকে হত্যা করে ফেলে যাতে কোনো প্রমাণ না থাকে, হত্যা করে চলে আসে এবং বলে যে প্রহরীদেরকে সে হত্যা করছে, কারণ তাদের গায়ে রক্ত পাওয়া গেছে, এরাই নিশ্চিত রাজাকে হত্যা করছে। তো রাজার দুই ছেলে মানে এখানে সারা রাজ্যে এখন হুলুস্থুলুস বেঁধে যায় এবং রাজার দুই ছেলে আপনার ম্যালকম এবং ডোনাল্ড বেইন এরা বুঝতে পারে যে একটা সূক্ষ্ম একটা পরিকল্পনা হয়েছে, সূক্ষ্ম একটা চক্রান্ত হয়েছে। এই কারণেই এরা দুজন পালায় যায়। কোথায়? ম্যালকম চলে যায় ইংল্যান্ডে, আর ডোনাল্ড বেইন চলে যায় আয়ারল্যান্ডে। এরা চলে যায়, বুঝতে পারে যে পরিস্থিতি আর কি পজিটিভ নাই, নেগেটিভ হয়ে গেছে। একটু সিন 4। তো এখানে কি হয়, প্রকৃতির বিশৃঙ্খলা এবং ম্যাকবেথের রাজ্যাভিষেক। তো এরপরে ম্যাকডাফ সেখানে প্রবেশ করেন এবং তিনি মানে ম্যাকবেথকে জানান যে এই যে রাজা ডাঙ্কেনের দুই যে পুত্র ম্যালকম আর ডোনাল্ড বেন এরা পালায় গেছে। এখন সবার সন্দেহ এদের উপরেই, এর দুই পুত্র যে এরাই হয়তো কি করছে, ওই গার্ডদেরকে টাকা দিছে, ঘুষ দিছে যাতে করে রাজাকে হত্যা করে। মানে রাজাকে হত্যা করা হয়েছে, রাজা মারা গেছে, তার সাথে সাথে দুই পুত্র পালায় গেছে, এখন দুই পুত্রের ঘাড়ে দোষ যাচ্ছে। তো এই সুযোগে কি হয়ে যায়, ম্যাকবেথ নিজেকে রাজা হিসেবে ঘোষণা করে, মানে ম্যাকবেথ রাজা অভিষেক হয় আর কি। ম্যাকডাফের আর কোনো আগ্রহ নাই এগুলাতে, যে রাজা অভিষেকের সে অনুষ্ঠানের জন্য সে যায় না। সে কি করে, তার যে অঞ্চল 5, তো এখানে সে কি করে, সে চলে যায়। হ্যাঁ, সে তার নিজের যে আপনার হচ্ছে যে অঞ্চল 5, তো সেখানে সে চলে যায় যে ম্যাকবেথের রাজা অভিষেকে আমার আর কোনো আগ্রহ নাই। তো এই পর্যন্ত মূলত হয়। এর পরবর্তীতে অ্যাক্ট 3 সিন 1 ব্যাংকর সন্দেহ এবং ম্যাকবেথের নতুন ষড়যন্ত্র। তো এই দৃশ্যে শুরুতেই ব্যাংক কি একাই কথা বলে, যে সে স্বীকার করে যে ডাইনিদের যে ভবিষ্যৎবাণী এটা ম্যাকবেথের ক্ষেত্রে সত্য হয়েছে। সে এখন কি গ্লেমিস কর্ডর এবং স্কটল্যান্ডের রাজা, কিন্তু এই কারণে ম্যাকবেথের মনে ব্যাংকর মনে হয় যে ম্যাকবেথ নিশ্চিত আমার সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করছিল সেটা ম্যাকবেথ তো অবশ্যই জানে। যেহেতু ম্যাকবেথ জানে, তাহলে কি আমাকে হত্যা করার পরিকল্পনা করবে এবং আমার পুত্রকে হয়তো হত্যা করবে, এই ভয়টা ব্যাংক এখন পাইতে শুরু করে। তো এরপরে কি হয়, রাজা হিসেবে ম্যাকবেথ এবং রানী হিসেবে লেডি ম্যাকবেথ কি সভাসদদের নিয়ে তিনি প্রবেশ করেন। তো তো কি হয় যে মানে প্রবেশ করেন এবং তিনি ম্যাকবেথ পরিকল্পনা করেন এখন তাহলে কি করতে হবে, ব্যাংকুকে পথ থেকে সরিয়ে দিতে হবে এবং তার ছেলেকেও মেরে ফেলতে হবে, কারণ ব্যাংকু নিজের রাজা না হইলেও তার পুত্র তো কি, তার পুত্র পরিবার থেকে বা তার পরিবার থেকে কি সিরিজ অফ কিংস এরা তো আসবে, তাহলে কি করতে হবে, এদেরকে সরিয়ে ফেলতে হবে, বাপ ছেলে দুজনকেই। তো যাই হোক, ম্যাকবেথ কি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে যে কি, যে আজ রাতেই এদের ভাগ্য কি অবশ্যই নির্ধারণ হবে, এরা দুই বাপ ছেলে। এর পরবর্তীতে অ্যাক্ট 3 সিন আমরা যাব অনুশোচনা এবং নতুন ষড়যন্ত্রের ছায়া। তো দৃশ্যটি এভাবে শুরু হয় যে লেডি ম্যাকবেথ মানে একাকিত্বের মধ্যে দিয়ে তিনি আছেন। তিনি বুঝতে পারছেন যে যা চেয়েছেন তা পেলেও তিনি কি মনে শান্তি নাই তার ভেতরে, কারণ ওই যে পাপ অনুশোচনা এটা কাজ করতেছে, কেন মারলেন মৃত রাজা। ম্যাকবেথ এটা ভেবে তিনি ঈর্ষা করতেছে মৃত রাজাকে, যে মৃত রাজা মরে গিয়েও অনেক বেশি জনপ্রিয়, কিন্তু সে কি এখন সবার ঈর্ষার পাত্র, বা তাকে ঈর্ষা করতেছে যে তার ভালো লাগতেছে না, মনের শান্তি নাই। সবচেয়ে বড় শান্তি তো মনের শান্তি, কিন্তু এই জিনিসটা সে কি করছে, হারায় ফেলছে। এই জিনিসটা তার নাই। তো লেডি ম্যাকবেথ কি করে, তাকে অনুরোধ করেন যে আজ রাতের ভোজসভায়
অতিথিদের সামনে একটু হাস্যজ্জ্বল তুমি থাইকো, তোমার তো হ্যালুসিনেশন হচ্ছে, তোমার অনুশোচনা বারবার তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তো ম্যাকবেথ বলে যে ঠিক আছে, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। অ্যাক্ট 3 সিন 3, ব্যাংকো হত্যাকাণ্ড এবং ফ্লিয়েন্সের পলায়ন। তো কি হয়, ব্যাংকো এবং ফ্লিয়েন্স তারা হচ্ছে ভোজসভায় আসতেছে, হ্যাঁ, এবং এই ভোজসভার প্রধান যে অতিথি সেটা হচ্ছে ব্যাংকো, মানে ম্যাকবেথ কাকে প্রধান অতিথি হিসেবে ঘোষণা করে, ব্যাংকোকে, যেহেতু তার বন্ধু। তো ব্যাংকো এবং ফ্লিয়েন্স কি করে, ভোজ সভার দিকে আসতেছে তারা ঘোড়ায় করে। তো আসার সময় এইদিকে কি করছে ম্যাকবেথ, আবার দুইজন আপনার হচ্ছে যে অ্যাসাসিনেটর আর কি, মার্ডারার পাঠাইছে। তো তাদের সাথে আরেকজন থার্ড মার্ডারার সেও যোগ দেয়, যদিও প্রথমে ওই দুইজন তৃতীয় পার্সনকে বিশ্বাস করে না, পরবর্তীতে যাই হোক বিশ্বাস করে। তো যাই হোক এই তিনজন মিলে কি করে, এই ব্যাংকো এবং তার পুত্র এদের উপরে আক্রমণ করে। ব্যাংকো বুঝতে পারে যে তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, সে মারা যায়, কিন্তু তার পুত্রকে বলে তুমি পালিয়ে যাও, এবং তার পুত্র ফ্লিয়েন্স মানে চলে যায় সেখান থেকে। হ্যাঁ, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে হয়তো তার পরিবার থেকে কি অবশ্যই পরবর্তীতে রাজা আসবে। তো অ্যাক্ট 3 সিন 4, এখানে কি হয় যে ব্যাংকর প্রেতাত্মা এবং ম্যাকবেথের মানসিক বিপর্যয়। বছর শুরুতে কি একজন খুনি এসে কি করে, যে জানায় যে ম্যাকবেথকে, যে জানায় যে ব্যাংককে হত্যা করা হয়েছে, কিন্তু তার পুত্র ফ্লিয়েন্স পালিয়ে গেছে। ম্যাকবেথ এটা করে অনেক বেশি অসন্তুষ্ট হয়, এবং সে বুঝতে পারে যে তাহলে উইচেসরা যারা যা বলছে এটা তো সত্যি, এটা তো অবশ্যই সত্যি, তাহলে তো ফ্লিয়েন্স যেহেতু বেঁচে আছে, তাহলে ব্যাংকুর যে ফ্যামিলি এটা থেকে অবশ্যই রাজা আসতে পারে। তো তাদেরকে অনেক সে গালিগালাজ করে, পরে ছেড়ে দেয়। আর তখন এর পরবর্তীতে সে যখন ভোজসভায় আসে তখন দেখে আপনার হচ্ছে যে ব্যাংকের যে ভূত এটাকে সে দেখতে পায়, এবং তারা মানে উন্মাদের মতো করতে থাকে। হ্যাঁ, পরবর্তীতে সে আবারও ব্যাংকের ভূত দেখে। এই পরিস্থিতিটা সামলায় ওঠে লেডি ম্যাকবেথ। সে বলে যে আসলে রাজা মারা যাওয়ার পর থেকে মানে ম্যাকবেথ একটু মানসিকভাবে বিপর্যস্ত, সে মাঝে মধ্যে এই জন্য এরকম করে, মানে এভাবে ভুংভাং কিছু সে বুঝ দেয়, দিয়ে ওই ভোজসভাটা ভেঙে দেয়। তো এর পরবর্তীতে কি হয়, তো তিনি কি করেন যে তিনি ঠিক করেন যে ম্যাকবেথ ঠিক করেন যে আগামীকাল তিনি আবার কি ওই যে থ্রি উইচেস যারা আছে এদের সাথে দেখা করবেন, এবং নিজের ভবিষ্যৎ তিনি আবারও জানতে চাইবেন, যে তাহলে কিভাবে আমি আমার রাজ্যটা টিকিয়ে রাখবো, এসব তিনি জানতে চাইবেন। অ্যাক্ট 3 সিন 5, তো হেকেটির ক্রোধ এবং ম্যাকবেথের চূড়ান্ত পতনের নীল নকশা। তো হেকেটি বা হেকেট যাই বলি না কেন, সে হচ্ছে গডেস অফ উইচক্রাফট। তো এই দেশের রানী, মানে এই যে থ্রি উইচেস তাদের যে রানী, গডেস অফ উইচক্রাফট, তো সে তিনজন যে ডাইনি এদের উপরে সে ক্ষোভ প্রকাশ করে যে তোমরা ম্যাকবেথকে নিয়ে ইয়ে করতেছো, আমাকে ছাড়াই তোমাদের পরিকল্পনা, তোমরা নিজের মতো পরিকল্পনা করতেছো, আমি এই পরিকল্পনায় নাই কেন? মানে খারাপ যাদের কাজ। তো এইভাবে বলে যে পরবর্তীতে ওরা মানে নিজেদের ইয়ে প্রকাশ করে, দুঃখ প্রকাশ করে থ্রি উইচেস। পরবর্তীতে এই এই যে হেকেটি সে জানায় যে ম্যাকবেথ আসলে অ্যাম্বিশিয়াস, তার সম্পর্কে সাবধান থাইকো, আর হচ্ছে সে নিজের প্রয়োজনে তোমাদেরকে ব্যবহার করতেছে, এরকম যে কথা বলে, এবং পরবর্তীতে তার যে সাগরেদ থ্রি উইচেস ওদেরকে ক্ষমা করে দেয়। এখানে মূলত এই একটা সিনটা শেষ হয়। তো এর পরবর্তীতে অ্যাক্ট 3 সিন 6, তো এখানে কি হয়, ম্যাকবেথের শাসনের বিরুদ্ধে সন্দেহ এবং গুঞ্জনের বিদ্রোহের গুঞ্জন। তো এইখানে কি হচ্ছে দেখেন, তো এই দৃশ্যে আমরা দেখতে পাই যে স্কটল্যান্ডের যে অভিজাত, তারা ম্যাকবেথ সম্পর্কে কি মানুষরা তারা ম্যাকবেথ সম্পর্কে সন্দেহ করতেছে। ম্যাকবেথ একটু স্বৈরশাসকের মতো হয়ে গেছে, হ্যাঁ, যার কারণে তাকে নিয়ে আরো বেশি সন্দেহ করতেছে সবাই, যে ম্যাকবেথই হয়তো রাজাকে হত্যা করছিল কিনা। তো ডানকানের যে বড় ছেলে ম্যালকম, সে বর্তমানে ইংল্যান্ডে আছে, এবং সে ধার্মিক যে রাজা, তৎকালীন রাজা ছিল এডওয়ার্ড, কিং এডওয়ার্ড, তার দরবারে সে একটা সম্মানিত পোস্টে সে আশ্রয় নিচ্ছে। হ্যাঁ, ডানকানের বড় ছেলে, তার নাম কি ম্যালকম, এবং ছোট ছেলের নাম কি ডোনাল্ড বেইন। তো ম্যালকম আছে কোথায়, ইংল্যান্ডে। ইংল্যান্ডের রাজাকে এডওয়ার্ড, সে একজন ধার্মিক রাজা, আর আর ছোট ছেলে আছে কোথায়, আয়ারল্যান্ডে, তার নাম কি ডোনাল্ড বেইন। আচ্ছা, এবং কিং এডওয়ার্ডের দরবারে ম্যালকম একটা পদে আছে। যাই হোক, তো ম্যাকডাফ সেখানে যায়, এবং বলে মানে
স্কটল্যান্ডের যে অবস্থা এটা সম্পর্কে সে মানে বলে যে এই অবস্থা। হুম মানে সে স্বৈরশাসক হয়ে গেছে ম্যাকবেথ। ম্যাকবেথকে তার পছন্দ না। ম্যাকডাফ সে স্বৈরশাসক হয়ে গেছে, সবার বিরুদ্ধে ইয়ে করতেছে। এরকম যে এক কথায় সে ন্যায়পরায়ণ শাসক না। যদিও অরিজিনাল যে ম্যাকবেথ, যে কিনা আপনার হচ্ছে স্কটল্যান্ড শাসন করছিল, সে ছিল অনেক ন্যায়পরায়ণ, কিন্তু এখানে তো তার বিপরীত দেখানো হয়েছে। যাই হোক, তো এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে অ্যাক্ট 4 সিন 1, ডাইনিজের ভবিষ্যৎবাণী এবং ম্যাকবেথের চূড়ান্ত পতন। তো এখানে কি হয়, নাটকের এই দৃশ্যে কি অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা, কারণ এখানে কি হয় যে ম্যাকবেথের যে শেষ ভাগ্যের যে পরিণতি এটা প্রকাশ পায়। তো কি হয় এখানে, যে প্রেতাত্মাগুলো তারা ভবিষ্যৎবাণী করে। ম্যাকবেথ তাদের কাছে যায় যে আমি কিভাবে আমার সম্পর্কে ভবিষ্যৎবাণী করো, আমার কিভাবে আমার রাজ্যটা টিকে থাকবে। তখন বলে প্রেতাত্মারা বলে যে প্রথম প্রেতাত্মা এরা 3টা প্রেতাত্মা কি করে, আরো 3টা আপনার হচ্ছে যে ইয়েকে আনে, অশুভ আত্মাকে নিয়ে আসে। এবং প্রথম যে আত্মা সেটা একটা সশস্ত্র মস্তক ছিল, মানে অস্ত্র সজ্জিত মস্তক, শুধুমাত্র একটা মাথা ছিল খালি কুলি। এটা এই প্রেতাত্মাটা বলে প্রথম প্রেতাত্মার মাধ্যমে যে তুমি বিয়ার ম্যাকডাফ, 10 of 5, ম্যাকডাফকে তুমি ভয় করো, ম্যাকডাফ থেকে সাবধানে থাকো। দ্বিতীয় যে প্রেতাত্মা সে ছিল একটা রক্তাক্ত শিশু। তো এরা কোথা থেকে আসছে, এরা 3 উইচেসের আহ্বানে আসছে, কিন্তু হ্যাঁ এরা ম্যাকবেথকে বলতেছে। তো দ্বিতীয় প্রেতাত্মা বলে যে কোনো গর্ভজাত মায়ের পেট, মানে কোনো গর্ভজাত সন্তান তোমাকে হত্যা করতে পারবে না, অর্থাৎ স্বাভাবিকভাবে মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া কোনো সন্তান তোমাকে হত্যা করতে পারবে না, কোনো মানুষ তোমাকে হত্যা করতে পারবে না। আচ্ছা, এটা শুনে ম্যাকবেথ নিজেকে অপরাজেয় মনে করে, বাহ তাহলে তো কোনো ভেজালই নাই। এর পরবর্তীতে তৃতীয় যে প্রেতাত্মা, সেই ছিল হচ্ছে একটা মুকুটধারী একটা শিশু, হাতে একটা গাছ ছিল। তো সে জানায় যে যতক্ষণ না পর্যন্ত বিরনাম উড জামসিনেন পাহাড়ের দিকে আসতেছে ততক্ষণ পর্যন্ত তোমার কি হবে না, তোমার পরাজয় হবে না। বন কি পায়ে হেঁটে পাহাড়ের দিকে আসবে, জীবন সম্ভব না। তো এটা এগুলো দেখেই ম্যাকবেথ মনে করে যে না, আমি তাহলে তো অমর, আমি হয়ে গেছি, আমার আর কোনো পরাজয় নাই। তো যাক, এর পরবর্তীতে কি হয় এই সিনেই ব্যাংকর যে আর ব্যাংকর সম্পর্কে জানতে চায়। তখন ব্যাংকর চেহারা ছিল সবার সামনে, এবং ডাইনিরা দেখায় যে 8জন রাজার একটা শাড়ি দেখায়, এবং সবার শেষে ব্যাংকের চেহারা। তো এটা দেখে ম্যাকবেথের মন খারাপ হয়ে যায়। কেমনে কি, অর্থাৎ এটা ইকুইভোকেশন এটাকে বলা হয়। দ্ব্যর্থক, দুইটা ডাবল মিনিং প্রকাশ পাওয়া। আচ্ছা, তো এর পরবর্তীতে অ্যাক্ট 4 সিন 2 এর দিকে আমরা যাই, দেখি কি বলতেছে এখানে। ম্যাকডাফের পরিবারের বিপর্যয় এবং নিষ্ঠুর হত্যাকাণ্ড হয়। এখানে কি হয়, তো ম্যাকডাফের পরিবার ছাড়া সে একাকী চলে গেছে কোথায়, লেডি মানে ম্যাকডাফ এখন অনেক বেশি রাগান্বিত, কারণ সে তার পুত্র এবং লেডি ম্যাকডাফকে ছেড়েই ম্যাকডাফ চলে গেছে হচ্ছে ইংল্যান্ডে। কার কাছে, ওই যে ম্যালকমের কাছে, যে ইংল্যান্ডকে বাঁচাও, ইংল্যান্ডে স্বৈর শাসন চলতেছে। তো তখন একটা বার্তাবাহক এসে জানায় যে তোমরা দ্রুত পালিয়ে যাও। রস এখানে আসে, আরো কথাবার্তা হয়। রস আসে বলে যে তোমার স্বামী অবশ্যই মহৎ উদ্দেশ্যে গেছে ইংল্যান্ডে, কারণ হচ্ছে 10 of 5 যে ম্যাকডাফ সে অনেক বেশি জ্ঞানী। তখন ম্যাকডাফের ওয়াইফ লেডি ম্যাকডাফ তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আনে। যাক, এর মধ্যে একটা বার্তাবাহক এসে বলে তাড়াতাড়ি পালায় যাও, কারণ হচ্ছে যে বিপদ তোমাদের ঘাড়ে আসতেছে খুব দ্রুত। তো এইখানে কি হয়, এই যে মা এবং ছেলের, লেডি ম্যাকডাফ এবং তার যে ছেলে, এদের কথোপকথন আছে খুব সুন্দর। এখানে অনেক মোরাল লেসন আছে। হ্যামলেটে যেমন পলোনিয়াস এবং তার ছেলের মধ্যে আমরা অনেক আলোচনা পাই, এখানে ঠিক তেমনি এরকম আলোচনা আছে। এগুলো আপনারা একবার পড়ে নেবেন, আমি বলতেছি না ডিটেলস, তবে জাস্ট একটা দুইটা বলি। সেটা হচ্ছে প্রথম প্রশ্ন করে যে লেডি ম্যাকডাফ বলে যে তোমার বাবা মারা গেছে, তুমি কিভাবে বাঁচবে? তখন ছেলে বলে যে পাখিরা যেভাবে বাঁচে মা। মানে কি, পাখিরা কি সকালবেলা খালি পেটে বের হয়, রাতের বেলা পূর্ণ পেটে উদর পূর্ণ করে ঘরে ফেরে। মানে কি, উইলিয়াম শেক্সপিয়ার এই মেসেজ দিচ্ছেন যে মানুষ, এই যে আমরা রিজিকে টেনশন করি, এই জিনিসটা করা উচিত না। আমাদের সবকিছু পূর্ব নির্ধারিত। আল্লাহ তাআলা আমাদেরকে কোনো সময় না খাইয়ে রাখবেন না। কারণ আমরা কোনো সময় রিজিকে টেনশন করবো না।
আচ্ছা, তারপরে মা পাল্টা প্রশ্ন করে, পাখিরা কি খেয়ে বাঁচে? পোকা আর মাছি খেয়ে? তখন ছেলে উত্তর দেয় যে যা পায় তাই খেয়ে, পাখিরা তাই করে, যা পায় তাই খেয়ে। তো মানে মা বলে যে পোকা আর মাছি খেয়ে, মানে তুমি কি এগুলো খেয়েই বাঁচবে? ছেলে বলে যে পাখি যা পায় তাই খেয়ে, পাখিরা তো তাই করে। আচ্ছা, অর্থাৎ যা পাবে তাই খাবে, এমনই। এবার মা প্রশ্ন করে যে তুমি কি জাল বা ফাঁদকে ভয় পাও না, অর্থাৎ বিপদ শত্রুকে? তখন ছেলে বলে যে কেন পাবো, কারণ তুচ্ছ পাখিদের, মানে ছোট সাধারণ মানুষদের তো এদের তো কোনো শত্রু থাকে না, এমন। তো এরপরে বলে যে আর যাই বলো না কেন তোমার বাবা, মানে আমার বাবা মরেনি। মরেনি মানে কি? ছেলে বলতেছে যে আমার বাবা মরেনি। মা প্রশ্ন করে যে তিনি মারা গেছেন, এখন তোমার বাবার বদলে তুমি কি করবে? ছেলে বলে বরং বলো স্বামীর বদলে তুমি কি করবে। দেখেন, বাবার বদলে তুমি কি করবে, আহ, এটা না, ছেলে ঘুরাই দিচ্ছে টেবিল, যে স্বামীর বদলে তুমি কি করবে। মানে প্রশ্নটা, বিষয়টা এমনই, কথা বাচক হইতে হয়। অর্থাৎ টেবিলটাকে ঘুরিয়ে দিতে হয়, একজনের প্রশ্ন দিয়ে আরেকজনকে কি, যে প্রশ্ন করে প্রশ্নকর্তার প্রশ্ন দিয়েই তাকে আটকে ফেলতে হয়, নিজের উত্তরে যাওয়া আগে। বিষয়টা এমনই, এমনটাই করছে। কিন্তু খুব মানে এরকম তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন অনেক প্রশ্ন হয় এখানে, আপনারা পড়ে নিন, এটার আমরা আলোচনা করতেছি না ডিটেলস। আচ্ছা, তো এইভাবেই যাক তাদের প্রশ্ন শেষ হয় এবং অ্যাট লাস্ট ঘাতকরা আসে এবং লেডি মানে ওই ছেলেকে হত্যা করে। এবং এই দৃশ্যটা এভাবেই শেষ হয় যে ছেলে বলতেছে মা তুমি পালিয়ে যাও, এবং লেডি ম্যাকবেথ চিৎকার করে এবং তারা করে দ্রুত পালাইতে থাকে। এমন একটা মানে দৃশ্যের মাধ্যমে এটা শেষ হয়। এর পরবর্তীতে অ্যাক্ট 4 সিন 3, এখানে কি হয়, ম্যালকম এবং ম্যাকডাফের মৈত্রী এবং শোকের শক্তিতে রূপান্তর। যেখানে কি হয়, ম্যাকডাফ ইংল্যান্ডে যায়, ম্যালকমকে বলে যে স্কটল্যান্ডে ম্যাকবেথের অত্যাচার কি হয়ে গেছে, অনেক বেড়ে গেছে, বাঁচাও। তখন ম্যালকম তাকে পরীক্ষা করে যে ম্যাকডাফ আদেও ম্যাকবেথের স্পাই কিনা, এটা পরীক্ষা করে। সে বলে যে আমি তো আমার বাবাকে হত্যা করছি, এই সবকিছুর পিছনে আমি তো দায়ী, তোমাকে আমি কি হত্যা করব, বরং মানে সরি তোমাকে আমি কি সাহায্য করব, বরং ম্যাকবেথ যে রাজা হয়েছে এর পিছনে আমি দায়ী, কারণ আমি আমার বাবাকে হত্যা করছি, ষড়যন্ত্রের মূল হোতা ছিলাম আমি। এটা যখন শুনে তখন ম্যাকডাফ বলে যে তুমি এত নীচ, তুমি এত খারাপ, এভাবে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তাকে ডাকাডাকি করে। তখন মানে ম্যালকম বুঝতে পারে যে না, ম্যাকডাফ আসলে অনেক ভালো, মহৎ একজন মানুষ। তখন সে সবকিছু খুলে বলে যে না, আসলে আমি আমার বাবাকে হত্যা করি নাই, বরং আমি তোমাকে পরীক্ষা করতেছিলাম। তখন ম্যালকমের কাছে ম্যাকডাফ বলে যে আসলে ইংল্যান্ডকে রক্ষা করা দরকার। তো ম্যাকডাফ তখন প্রতিজ্ঞা করে যে তিনি কি, যে ম্যাকবেথের মুখোমুখি হবেন এবং এই অন্যায়ের প্রতিশোধ তিনি অবশ্যই নেবেন। তো কি হয়, এর পরবর্তীতে অ্যাক্ট 4 সিন সরি অ্যাক্ট 5 সিন 1, লেডি ম্যাকবেথের মানসিক বিপর্যয় এবং ঘুমের মধ্যে এর মধ্যে কি হয়, এই যে ম্যাকডাফ শুনতে পায় যে তার পুত্র এবং স্ত্রীকে হত্যা করা হয়েছে, এতে সে আরো বেশি রাগান্বিত হয়ে যায় এবং শোকে পাথর হয়ে যায়। এর পরবর্তীতে অ্যাক্ট 5 সিন 1, লেডি ম্যাকবেথের মানসিক বিপর্যয় এবং ঘুমের মধ্যে হাঁটা, স্লিপ ওয়াকিং সিন, সেটা মূলত হয়। তো নাটকের এই দৃশ্যে আমরা দেখি যে লেডি ম্যাকবেথ কি একদম চরম মানসিক বিপর্যয়ে ভুগতেছে। ডাক্তার আসে এবং তার পরিচারিকা তাকে খুব চুপচাপ নিবিড় পর্যবেক্ষণ করতেছে। তো ঘুমের ঘোরে সে হাঁটে এবং রাজা ডাঙ্কান এসে যে রক্ত, সেটা সে নিজের হাতে দেখতে পায় এবং সে অনেক বিখ্যাত একটা ইয়ে দেয় যে অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া সুইটেন লিটল হ্যান্ড, যে আরবের সমস্ত পারফিউম ঢেলে দিলে আমার এই হাতটাকে কি করতে পারবে না, সুগন্ধি করতে পারবে না। বিখ্যাত একটা উক্তি। হ্যাঁ, তো যাক এভাবে দেয়। তো এভাবে যাক নিজের যে পাপাচার যে করছে এটা সে বুঝতে পারে। তো ডাক্তার বুঝতে পারে যে আসলে এটা ডাক্তারি দিয়ে তার ট্রিটমেন্ট হবে না, বরং তার মনের ট্রিটমেন্ট দরকার। এই জন্য তাকে কি পিউরিফাই করতে হবে, তার মনের পিউরিফিকেশন দরকার। ধর্মযাজকের কাজ, ডিভাইন কাজ, আমার কাজ না। ডাক্তার এটা বুঝতে পারে। অ্যাক্ট 5 সিন 2, বের্না ওড অভিমুখে মৃত্যুশক্তির যাত্রা। আচ্ছা, এখানে কি হয় দেখেন যে ম্যালকম সিওয়ার্ড তারপর হচ্ছে ম্যাকডাফের নেতৃত্বে ইংরেজ বাহিনী কি স্কটল্যান্ডের দিকে ধেয়ে আসতেছে। তারা মোটামুটি 10,000 সৈন্য নিয়ে ধেয়ে আসে। তারা আলোচনা করেন যে ম্যাকবেথ বর্তমানে ডানসিনেন দুর্গে মানে শক্তিশালী করার চেষ্টা করতেছে। এইভাবে তারা আলোচনা করে কিভাবে আক্রমণ করবে, কিভাবে যুদ্ধ করবে, এরকম পরিকল্পনা করে। তো সর্বশেষে স্কটিশ লর্ডরা এটা সিদ্ধান্ত নেয় যে তারা দেশকে
মানে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তার স্বাধীন করবে, ম্যাকবেথের বিরুদ্ধে লড়াই করবে। এর পরবর্তীতে অ্যাক্ট 5 সিন 3, ম্যাকবেথের দম্ভ, একাকিত্ব এবং আসন্ন পতনের আভাস। তো নাটকের এই পর্যায়ে এসে ম্যাকবেথ খবর পায় যে স্কটিশ যে থেন অভিযাত্রা যারা ছিল তাকে ছেড়ে ইংল্যান্ডের ম্যালকমের সাথে যোগ দিছে। কারণ সবাই কি রাজাকে বিশ্বাস করতো এবং ম্যাকবেথ তো এখন একটু স্বৈরাচারী, যার কারণে তাকে আর কি পছন্দ করে না। যার কারণে স্কটিশ থেনরা কোথায় যোগ দিছে? ইংল্যান্ড বাহিনীতে, ম্যালকমের সাথে যোগ দিছে। তো কিন্তু ম্যাকবেথ এগুলোতে ভূক্ষেপহীন, কারণ সে জানে যে যতক্ষণ না পর্যন্ত বিন্নামোড কি ওই ডান্সিনেন প্রাসাদে না আসতেছে ততক্ষণ পর্যন্ত তার কি নাই, পরাজয় নাই। তো যুদ্ধের নেশায় তিনি কি করতেছেন যে আগে যে বর্ম এগুলো সব পরে নেন, তারপরে সবাইকে প্রস্তুত হইতে বলেন। তো এর পরবর্তীতে কি হয়, তো ডাক্তারের কাছ থেকে লেডি ম্যাকবেথের খবর আসে যে লেডি ম্যাকবেথ কি করছে, খুবই অসুস্থ, তিনি মানে কোনোভাবেই তার ট্রিটমেন্ট করা যাচ্ছে না, এমন একটা অবস্থা। তো যাই হোক এভাবে ডাক্তারের কাছ থেকে তিনি খবর নেন সবকিছুই। ডাক্তারও বলে যে খুবই অসুস্থ, তার তো কিছু হচ্ছে না, ইমপ্রুভমেন্ট নাই, দিন দিন বরং আরো খারাপ হচ্ছে। অ্যাক্ট 5 সিন 4, এখানে কি হয়, বেরনাম উড এর অগ্রযাত্রা এবং ডাইনিদের ভবিষ্যৎবাণী পূরণ। তো এখানে কি হয়, ম্যালকম অত্যন্ত চতুর একটা সামরিক কৌশল সে মানে গ্রহণ করে। সে তার সৈন্যদের নির্দেশ দেয় যে সঠিক সৈন্য সংখ্যা যেন বোঝা না যায়। এর কারণে কি করো তোমরা সবাই, প্রত্যেকে ওই বেরনাম যে জঙ্গলটা ওখানকার গাছ কেটে একটা করে ডাল নিয়ে সবাই মাথার উপর ধরে রাখো, এতে করে কি করতে পারবে না, ম্যাকবেথ তাদের প্রকৃত সংখ্যাটা বুঝতে পারবে না, পাশাপাশি মানে তার যে সৈন্য যে এগিয়ে আসতেছে তাদের দিকে এটাও বুঝতে পারবে না। এই দুইটা জিনিস বুঝতে পারবে না, এই কৌশলটা খাটায় প্রিন্স ম্যালকম। তো এই জিনিসটা ম্যাকবেথ যখন দেখে তখন সে ভয় পেয়ে যায় যে তো সত্যি হচ্ছে। এই জিনিস পরের ইয়েতে পাবো আমরা, অ্যাক্ট 5 সিন 5, লেডি ম্যাকবেথের মৃত্যু এবং ম্যাকবেথের শূন্যতাবোধ। তো এখানে কি হয়, ম্যাকবেথ তার দুর্গের দেয়ালে কি পতাকা টাঙানোর আদেশ দেয় যে পতাকা টাঙায় দাও, আমরা অজেয় দুর্ভেদ্য আমাকে দেখে, এরকম যে একটা গর্বের প্রতীক, পতাকা টাঙায় দেয়। তো ভেতর থেকে তখন চিৎকার আসে, আর্তনাদ আসে, সব চিৎকারটা এমন যে লেডি ম্যাকবেথ মারা গেছে, আত্মহত্যা করছে, সেটা এমন। তো সে তখন ম্যাকবেথ অনেক স্তব্ধ হয়ে যায়, নিজের যে অনুপ্রেরণা এটা তো সে হারায় ফেলছে। তবে সে বলে যে মৃত্যু তো আসলে অবিসম্ভাবী, সবারই আসবে, এবং সে একটা বিখ্যাত একটা উক্তি দেয়, যে লাইফ বাট এ ওয়াকিং শ্যাডো, ইট ইজ টোল্ড বাই অ্যান ইডিয়ট। জীবন একটা চলন্ত ছাড়া কিছু না, এটা একটা গল্প, একটা বোকার গল্প। আচ্ছা এমনই, এভাবে সে বলে। আচ্ছা, তো এর পরবর্তীতে কি হয়, ঠিক সেই সময় একটা বার্তাবাহক তাকে এসে বলে যে একটা অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে গেছে। কি, পাহাড় চলে আসতে, পাহাড়ের কাছাকাছি ডান্সিনেন যে প্রাসাদ এর কাছাকাছি কি আসতেছে, বীরনাম যে উটটা এটা চলে আসতেছে। তখন ম্যাকবেথ ভয় পেয়ে যায়, তাহলে তো প্রথম যে ভবিষ্যৎবাণী এটা তো পূরণ হচ্ছে। অর্থাৎ ব্যর্থ কথা, এই যে তাদের যে গোলক ধাঁধাময় যে ভবিষ্যৎবাণী এটা বুঝতে পারে যে এটা পূরণ হতে চলেছে, তবুও সেটা এটা ভেবে নিশ্চিত যে গর্ভজাত সন্তান তো পৃথিবীতে সবাই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছে, তাহলে সে অপরাজেয়, তার তো পতন হবে না। অ্যাক্ট 5 সিন 6, এরপরে কি হয়, বিনাম উড এর কি ছদ্মবেশ ত্যাগ এবং যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি। ম্যালকমের নেতৃত্বে কি সবাই সেনাবাহিনী ম্যাকবেথের দুর্গের একদম কাছাকাছি চলে আসে। তখন তার যে ম্যালকমের যে চাচা ওল্ড সিওয়ার্ড, তিনি তার পুত্র ইয়ং সিওয়ার্ড তাকে তিনি পাঠান একদম নেতৃত্বে, শুরুর দিকে থাকে সে। তো দৃশ্যটা এভাবে শেষ হয় যে ম্যাকডাফের একটা শক্তিশালী আহ্বান, যুদ্ধে একটা শিঙা বাজানো, যে যুদ্ধ এখন চূড়ান্ত যুদ্ধ হবে, এমন শিঙায় ফু বাজায়, ওই রকমটা হয়। পরবর্তীতে অ্যাক্ট 5 সিন 7, সরি ফর দ্য ইন্টারাপশন। সিন 7 কি হয়, রণক্ষেত্র, ম্যাকবেথের বীরত্ব এবং নিয়তের খেলা। তো স্থান হচ্ছে ডান্সিনেন, দুর্গের বাইরের সমতল একটা প্রান্তর, যুদ্ধ হবে। তো সেই কি যে অজেয় হওয়া যে বিশ্বাস, নারীর গর্ভে জন্মানো কোনো মানুষ তাকে মারতে পারবে না, এই বিশ্বাস ম্যাকবেথের ভেতরে থাকে। তো এবং সে জানে, এই জন্য সে যুদ্ধ নেমে যায়, যে যা দেখা যাবে, আমাকে কেউ হত্যা করতে পারবে না। তো এমন সময় ইংরেজ যে ইয়ং সিওয়ার্ড সে সেখানে প্রবেশ করে। তো ম্যাকবেথ সে কি করে, মানে তাকে হত্যা করে, তার যুদ্ধ হয়, ম্যাকবেথ তাকে হত্যা করে এবং বলে
যে হ্যাঁ, তুমি মায়ের পেটে জন্মগ্রহণ করা শিশু, তুমি আমাকে কি হত্যা করবে, তোমাকেই হত্যা করে ফেলে দেয়। তো ম্যাকবেথ সেখান থেকে চলে যাওয়ার পরে ম্যাকডাফ সেখানে প্রবেশ করে এবং ম্যাকবেথকে খুঁজতে থাকে, হন্যে হয়ে খুঁজতে থাকে একবারে। তো এর পরবর্তীতে এই দৃশ্যে তো এই দৃশ্যটা কি হয় যে এই যে ম্যালকম দেখে বা ওই যে বৃদ্ধ সিওয়ার্ড তারা প্রবেশ করে এখানে, যুদ্ধে তারা প্রবেশ করে এবং তারা জানায় যে ম্যাকবেথের যে দুর্গ এটা প্রায় দখল হয়েই গেছে। কারণ কি? কারণ হচ্ছে যারা যেসব সৈন্য সামন্ত বিশ্বস্ত ছিল তারা অলরেডি ইংল্যান্ডের দলে চলে আসছে, হ্যাঁ, ম্যালকমের দলে চলে আসছে। তাই ম্যাকবেথের এখন পতন এটা জাস্ট সময়ের অপেক্ষা, খুব দ্রুত পতন হয়ে যাবে। অ্যাক্ট এর পরবর্তীতে অ্যাক্ট 5 সিন 8, হ্যাঁ, ম্যাকবেথের পতন এবং ন্যায়ের জয়। তো এখানে কি হয়, যুদ্ধের ময়দানে ম্যাকবেথ প্রথমে ভাবেন যে তিনি কি যে লড়াই করবেন, হ্যাঁ, কোনোভাবে তিনি কি করবেন না, পরাজয় বরণ করবেন না। প্রাচীন রোমান বীরেরা কি করতো, তারা এভাবে বলেন যে তাদের এলোশনটা এখানে আনেন যে তারা তরবারিতে বিদ্ধ হয়ে নিজেরা মারা যেত। আমরা জুলিয়াস সিজারও দেখি যে ব্রুটাস সেও মারা যায়, ক্যাসিয়াস সেও মারা যায় তরবারিতে বিদ্ধ হয়ে। কিন্তু ম্যাকবেথ বলে যে না, আমি নিজে যতক্ষণ শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি লড়াই করে মানে মারা যাব, কোনোভাবে সে আত্মহত্যা করবে না, শত্রু মোকাবেলা করবে। তো ঠিক সেই সময় তার সামনে চলে আসে কে, ম্যাকডাফ, এবং তাকে নরকের কুকুর বলে। তাকে কি বলে, হেল হন্ড, মানে কি নরকের কুকুর বলে সম্বোধন করে। তো ম্যাকবেথ তাকে বলে যে তুমি যাই করো না কেন, তুমি কি আমাকে হত্যা করতে পারবে না। কেন? কারণ হচ্ছে গর্ভজাত কোনো সন্তান আমাকে হত্যা করতে পারবে না। তখন ম্যাকডাফ বলে যে সব ডিসক্লোজ করে যে আমার মা ইম্যাচিউর, আমি যখন ছিলাম আমার মায়ের পেট কেটে আমাকে বের করা হয়েছে। এই কথা শুনে ম্যাকবেথ ভয় পেয়ে যায় যে এটা কেমনে। এখন সে পূর্ণাঙ্গ ভাবে ওই যে ইকুইভোকেশন যে তিনটা যে ভবিষ্যৎবাণী ছিল, এটার অর্থ উইচেসদের যে ভবিষ্যৎবাণী এটা সে বুঝতে পারে, আতারদের যে ভবিষ্যৎবাণী এটা সে বুঝতে পারে, এর মিনিংটা ডাবল মিনিং এটা সে বুঝতে পারে। সে যদি ভয় পেয়ে যায় তবে সে শেষ পর্যন্ত লড়াই করার সিদ্ধান্ত নেয় এবং অ্যাট লাস্ট কি করে, ম্যাকডাফ তাকে হত্যা করে এবং তার পতন হয়ে যায়। তো ম্যালকম এখন কি অনুগত যত সব আর্ল ছিল, হ্যাঁ, তো সরি যারা থেন ছিল সবাইকে আর্ল পদ দেয়, এবং ঘোষণা করে যে এরপর যারা ম্যাকবেথের ভয়ে দেশ ছেড়ে চলে গিয়েছিল তাদেরকে সবাইকে ফিরিয়ে আনা হবে এবং রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। ম্যালকম এটা বলতেছে। তো ম্যালকম এবং পাশাপাশি এটা প্রকাশ পায় যে এই যে রাক্ষসী রানী লেডি ম্যাকবেথ, সেও আত্মহত্যা করছে। তো এইভাবেই মূলত কি হয়ে যায়, এই খবর পাওয়ার পর এইভাবে সুন্দর একটা অবস্থার মাধ্যমে এখন কি হবে, ম্যালকম রাজা হবে। এই এর মাধ্যমে কি হয়ে যায়, সম্পূর্ণ ট্র্যাজেডিটা শেষ হয়ে যায়। এই ছিল হচ্ছে মূলত টোটাল ঘটনা। তো বলেন কনসেপশন টোটাল কি ক্লিয়ার হয়েছে আপনাদের? মানে এটাই, এর বাইরে আর কিছু নাই। এছাড়া আরো অনেক কিছু আছে থিমস, এগুলো আপনারা জাস্ট একবার করে পড়ে নেবেন, তাহলে এই বিষয়টা ক্লিয়ার। মূল বিষয় হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড ইফেক্টস এবং মূল গল্পটা সিকোয়েন্স অনুযায়ী বোঝা। বলেন কনসেপশন কি ক্লিয়ার হয়েছে? মাইক্রোফোন অন করে দিয়েছি। জি স্যার, ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? স্যার সবগুলা বিষয় তো মনে রাখার দরকার নেই, না না না, হাইলাইট করা আছে না? আমি যত খুঁটে খুঁটে বললাম এত তো দরকার নাই। আমি খুঁটে খুঁটে বললাম কেন, কারণ হচ্ছে বিভিন্ন বিষয়গুলো মানে আমি তো চেষ্টা করব যতটা পিক করা যায়, তাই না? আমি তো ওইটা চেষ্টা করবই, কিন্তু আপনাদের তা তো দরকার নাই। আপনাদের এখানে এমসিকিউ কতগুলো বের হইছে, কোটেশন দেন নাই? হ্যাঁ, এখানে এমসিকিউ এটা আমি ক্লাস শেষে মানে দিয়ে দিচ্ছি। এমসিকিউ অনেক কয়টা, যথেষ্ট অ্যাড করা হয়েছে, যথেষ্ট, প্রায় 250টা এমসিকিউ। আপনারা যদি সামারি পড়েন আপনাদের কনসেপশন এমনি ক্লিয়ার হয়ে যাবে, আর এমসিকিউ পড়লে আরো বেশি স্পেসিফিক হবে। মানে একটা ড্রামা থেকে 250টা এমসিকিউ পড়লে আর কিছু লাগে না। বলেন স্যার, সিন গুলার নাম্বার গুলা মনে রাখা কতটুকু দরকার স্যার? কোনো প্রয়োজন নাই, এগুলো অযথাই ব্রেইন লোড করা, এগুলো কোনো অযথা পরিশ্রম, বৃথাশ্রম হবে। এমসিকিউর মধ্যে তো স্যার ঠিকই কিছু দিয়ে দেন স্যার। এখন বিষয় হচ্ছে এই যে দুই একটা কোটেশনের ক্ষেত্রে দেওয়া হয় যে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, এটা কত নাম্বার ইয়ে, মানে বিষয়টা হচ্ছে এমনই, মানে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে ওটা কোথায় দেওয়া হচ্ছে। হ্যাঁ,
মানে জি স্যার, জি স্যার, বিখ্যাত করে ওইটাই আমি জিজ্ঞেস করছি স্যার, এগুলো এগুলো তো আপনার লাগবেই, যেমন হচ্ছে স্যার হ্যাঁ বলেন। স্যার কি এমসিকিউ এর সিলেবাস উপর দিলে সাবজেক্টিভ বই কবে পাবো আমরা? এটা সিলেবাস দিলেই আপনারা বইটা পাবেন। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। এই যে বিভিন্ন অনলাইন জিনিসটা দেখছি ওনারা অলরেডি বই বের করতেছে, যেমন সাদিক পাবলিকেশন, হ্যাঁ ওনারা দেখছি ইতিমধ্যে আপনার এমসিকিউ টাইপের বইগুলো বের করতেছে, কিছু ডেমো দেখলাম। হুম। তো ওইগুলো কি এখন কেনার দরকার আছে, কি কোনো মনে হয় প্রয়োজন আপনার? নাই। এখন বিষয় হচ্ছে যে এগুলো কিনা মানে অযথা টাকা নষ্ট। হ্যাঁ, কারণ হচ্ছে এরা জি জি করতেছে কি আপনার বিসিএস এর যে সিলেবাস জি এটাকে ধরে, এটা আমি জি বারবার বলছি, জি আগের ক্লাসগুলো যারা করছেন তারা জানেন। এখন এটা বিজনেস এক ধরনের এদের। এটা আচ্ছা আপনি ফিক্সড না। এনটিআরসি আর বিসিএস আলাদা জিনিস। হ্যাঁ, বিসিএস এর রিটেনের যে সিলেবাস ওইটাকে ওরা ধরে নিছে, নিয়ে এরা প্রশ্ন করতেছে, কিন্তু এটা ফিক্সড না। এনটিআরসি আর বিসিএস আমি বারবার কয়েকদিন দেখাইছি, 2-3 দিন দেখাইছি, যেটা কিভাবে আলাদা, দুইটা জিনিস আলাদা, দুইটা অনেক সিলেবাস আলাদা। পার্থক্য। আপনারা আগের ক্লাসগুলো একটু দেখে নিন, হ্যাঁ, তাহলে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। এটা এখন দরকার নেই, এখন সিম্পলি এটা ওয়েস্ট অফ মানি। আপনাদের বর্তমানে যেটা পড়াচ্ছি, যতদূর পড়াচ্ছি, পিডিএফ গুলো দেওয়া হচ্ছে, এগুলো আসসালামু আপনারা আলাইকুম দিবেন, স্যার, ভালো আছেন? যথেষ্ট আগে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ইমদাদ হক। স্যার ওই সার্কুলারের কতদিন আগে সিলেবাস দেয়, এটা কোনো মানে নির্ধারণ সময় আছে এখন বিষয়টা কি, নাকি সার্কুলার? সার্কুলারের পরেও সিলেবাস চেঞ্জ করে, আবার সার্কুলারের মানে সাথে সাথেই দেয়। এখন আপনাদের কবে দিবে এটা বলা যাচ্ছে না, তবে সার্কুলারই আগে হবে, তারপরেই সাথে সাথে সিলেবাসটাও দিয়ে দিবে, কারণ পড়ার একটা বিষয় আছে। হুম, এটা দেখা যাক। স্যার আপনি যে রুটিন দিলেন স্যার, হুম, রুটিনের ভিতরে ইন্ডিভিজুয়াল স্যার তো দিছেন স্যার, হ্যাঁ এটা কি ইম্পর্টেন্ট মনে হয়? হ্যাঁ, কিছু রবার্ট যদি ব্রাউনিং মনে না করেন। থেকে এটা আসলে, হ্যাঁ এটা রবার্ট ব্রাউনিং থেকে এটা গুরুত্বপূর্ণ, and রিডেল শর্টটা একটু গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে স্যার আরেকটা ঠিক বিষয়, আছে চমৎকার। হ্যাঁ, আপনাদের যেগুলো দেওয়া স্যার হচ্ছে না বলছি এগুলো যে অ্যানালাইসিস করে দেওয়া হচ্ছে, সমস্যা নেই, এগুলো নির্ভয় করতে পারেন। হ্যাঁ স্যার, আমাদের যখন স্যার সিলেবাসটা প্রকাশ হবে হ্যাঁ ওই সময় কি মানে এই আমরা তো কলেজ পর্যায়ে কোর্স করতেছি আপনার কাছে, তো এর সঙ্গে কি আপনি স্কুল পর্যায়টাও আমাদের করাবেন নাকি হ্যাঁ, ওটা আলাদা হবে? স্কুলের না, স্কুলের বিষয়টা আলাদা। স্কুলের গ্রুপ আছে, বাট ওইটা আপাতত স্টপ রাখা হয়েছে। ওইটা আপনার হচ্ছে যে ওটা শুরু হবে আগে সিলেবাসটা দিক তারপরে, কারণ ফিক্সড না তো, এই জন্য সমস্যা। হ্যাঁ, তো ওইটা হবে আচ্ছা ইনশাল্লাহ, একটু দেরি হবে, একটু ওয়েট করতে হবে, আগে সিলেবাসটা দিক। সিলেবাস দিলে আসলে সকল সমস্যার স্যার সমাধান আমরা হয়ে কি যায়। বলেন। জি স্যার জি জি আমরা কি রিটেনের থেকে প্রিলিতে কি বেশি একটু সুবিধা পাবো নাকি আমাদের রিটেনেই ঠিক ছিল? রিটেনটাই বেস্ট ছিল, অল্প পড়া লাগতো, অল্প, খুবই সামান্য, নগণ্য। এই এই ব্যাচে আপনারা যারা আছেন, এটা তো আসলে রিটেনেরই ব্যাচ ছিল। ইভেন কয়েকজনকে আমি টার্গেটও করে ফেলছিলাম যে এনারা পরে বা লেকচারার হবেনই হবেন, মানে অল্প পড়া লাগে। রিটেনের এই যে এতগুলো ক্লাস, আজকে 23 নাম্বার ক্লাস, এত ক্লাস দরকারই হয় না। রিটেন থাকলে আপনার মানে 18তমতে দিয়েছিলাম হচ্ছে 12টা ক্লাস, মাত্র 12টা ক্লাসে সব কমন। তো আপনার হচ্ছে যে রিটেনে অলরেডি সব কমপ্লিট, একবার করে রিটেন কোর্স পুরোটাই কমপ্লিট করানো হয়ে গিয়েছিল। হ্যাঁ, মোটামুটি মনে হয় 15টা কি 16টা ক্লাস, সর্বোচ্চ হয়তো 16টা, এর বেশি দরকার হয় না। রিটেনটা সহজ ছিল, খুব ইজি, খুবই ইজি, মানে এখান থেকে লেকচার হওয়াটা খুব ইজি ছিল, কিন্তু এমসিকিউ হওয়ার ফলে মানে অনেক অনেক কিছুই টাফ করতে হয়ে হচ্ছে। যাবে, অনেক টাফ হয়ে যাবে, এবং অনেক পড়া লাগবে, প্রচুর পড়া লাগবে। প্রচুর খুঁটে খুঁটে পড়া লাগবে, এই হচ্ছে বিষয়। আর রিটেন থাকলে কি হইতো, আপনার প্রশ্ন পড়তেন ধুমায়, আপনার কোটেশন মুখস্থ করতেন, লিখে দিয়ে আসতেন, ব্যাস পাস চলে আসলো, ভাইবা কল পেয়ে যাইতেন। প্রিলি থেকে রেজাল্ট হওয়ার পরে হয়তো রিটেন, এখন তো আবার একদিনেই আমাদের সাবজেক্টিভ এন্ড জেনারেলটা জেনারেল একসাথেই একবারে হচ্ছে 200 মার্কের পরীক্ষা। পরীক্ষা দিয়ে বের হয়ে আসতে হবে। ঠিক আছে। স্যার আমার মোটামুটি একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার আমরা তাহলে এই শেক্সপিয়ারকে সুপার ন্যাচারালি যে পুরোপুরি ভাবে বিশ্বাস করতো, এটা কি আমরা বলতে পারি এখন? আমরা যতটুকু হ্যাঁ, শেক্সপিয়ার বুঝলাম। তো অবশ্যই, এবং এটা সে হ্যামলেটও এটা একটা লাইন আছে যে সে হরেশিওকে বলে, হ্যামলেট, যে আহ, এই যে মানে ইয়ের বাইরে অনেক কিছু আছে পৃথিবীতে, এমন অনেক কিছুই আছে যেটা কিনা দেখা যায় না বা বোঝা যায় না। তো শেক্সপিয়ার অবশ্যই সুপার ন্যাচারাল এলিমেন্টস কে বিশ্বাস করতো।
এবং এটা আছে। সে অনেক বেশি জ্ঞানী, অনেক জ্ঞানী একজন রাইটার ছিল এবং স্যার প্রচুর পড়ছে, পড়ালেখা করছে জীবনে। হ্যাঁ বলেন। স্যার ওই যে এরকম একটা লাইন ছিল, দেয়ার আর মেনি থিং ইন হেভেন এন্ড আর্থ, হ্যাঁ এরকম হ্যাঁ একটা লাইন হ্যাঁ ছিল না হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ দেয়ার মেনি থিং ইন দ্য হেভেন অ্যান্ড আর্থ, এরকম একটা লাইন আছে, হ্যামলেট হোরেশিওকে বলে। তো এই লাইনের মাধ্যমে আসলে শেক্সপিয়রের জীবনটা যদি বায়োগ্রাফি স্কেচ করে না, আপনারা দেখতে পাবেন প্রচুর পড়ছে, প্রচুর পড়ছে। এত পরিমাণে পড়ছে, আমরা তো অত পড়ি না, অত জানি না। এই যে এত অ্যালুশন সে কিভাবে ব্যবহার করছে, এই যে তাকে, সে তো মাত্র 37টা প্লে লিখছে, কিন্তু এত জনপ্রিয় কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড। ইংলিশ লিটারেচারে তাকে ছাড়া কল্পনাই করা যায় না। যদিও ফাদার অফ ইংলিশ লিটারেচার হচ্ছে জেফ্রি চসার, বাট উইলিয়াম শেক্সপিয়র কি ফাদার অফ ইংলিশ ড্রামা, বার্ড অফ অ্যাভন, দ্য গ্রেটেস্ট সুপারস্টার অফ দ্য ওয়ার্ল্ড। কেন? কারণ হচ্ছে তার এই রাইটিং গুলো, তার একটা ড্রামার সাথে আরেকটা ড্রামার প্লট আপনি মিল পাবেন না, মিলে না, অন্যরকম, এক এক দিকে এক এক জিনিস রিফ্লেক্ট করে। টেম্পেস্টের মধ্যে আপনি সুপারন্যাচারাল এলিমেন্টস পাবেন। তো আসলে বিষয়টা সুপারন্যাচারালে বিশ্বাস করতো, তবে এই মেসেজটাও দিয়েছে সে যে খারাপ জিনিসগুলো বা এই যে সুপারন্যাচারাল জিনিসগুলো, এগুলো সরাসরি কিছু করতে পারে না, এগুলো মানুষকে দিয়ে করায়। এই জিনিসগুলো মূলত মানুষের ভেতরের ভালো এবং মন্দের একটা প্রতিরূপ। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আর কারো কোনো জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি। আমরা তো প্রশ্ন করবো। হ্যাঁ বলেন। স্যার এই যে এখানে 250টা যে এমসিকিউ দেওয়া আছে, এগুলো আগে পড়বো না মূল থিমটা আগে ওদিক থেকে না না আসবো না, স্যার? আগে আপনারা মূল স্টোরি পড়ে আসবেন। হ্যাঁ, মানে শুরু থেকে পড়ে আসবেন, শুরু থেকে ওই সিরিয়াল দেওয়া আছে। হ্যাঁ, শুরু থেকে পড়ে আসবেন, আর পড়তে পড়তে শেষ পর্যন্ত চলে যাবেন। এটা আপনাদের ওকে স্যার। আমি। স্যার হ্যাঁ বলেন। আপনার প্রতি একটা অনুরোধ আছে আর কি আমার। হ্যাঁ বলেন। এটা হচ্ছে যে সিলেবাসটা দেওয়ার পরে, আপাতত বলছি না কারণ যেহেতু সিলেবাস নাই, সিলেবাসটা দিলে যে টপিক গুলা থাকবে সেই টপিক গুলার উপর মানে এই শুধুমাত্র হচ্ছে কোটেশনের উপর আলাদা একটা শীট তৈরি করে দিবেন, যাতে কোটেশন নিয়ে আর কোনো টেনশন না করতে হয় আর কি। হ্যাঁ ওইটা আমি তো বলছি, ওটা আমি দেবো, অবশ্যই দেবো, ওইটা নিয়ে টেনশন করা লাগবে না। এটা এটা আগে সিলেবাসটা দিক, তারপরে ইনশাল্লাহ ওইটা বিষয় না, ওইটা পেয়ে যাবেন খুব দ্রুত, সমস্যা নেই। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই রাখি, ইনশাল্লাহ দেখা হচ্ছে আবারও নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, পরীক্ষাটা ভালো করে দেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।